রাত ৩টা। শহরের অভিজাত এলাকা। এক রেস্টুরেন্টের ভেতর দপদপে হলুদ আলো জমাট বাঁধা রক্তে মেঝেতে গলগল করে পড়ছে। টেবিলের ওপর উপর হয়ে পড়ে আছে দুইটি নিথর দেহ। আহসান চৌধুরী, রেস্টুরেন্টের মালিক, এবং মনির, ম্যানেজার। আর সামনে দাঁড়িয়ে আছে শুভ, হাতে সাইলেন্সার লাগানো পিস্তল। তার চোখে একটু ভয় নেই, কেবল প্রতিশোধের নীরব তৃপ্তি। তার কানে বাজছিল সেই রাতের কথা, যখন মালিক তাকে চোর বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আর ম্যানেজার, সে তো সেই রাতের আসল কারিগর ছিল, যে ক্যামেরার ফুটেজ বিকৃত করে শুভকে ফাঁসিয়েছিল। এবার তোরাও প্রমাণ কর তোদের কে বাঁচাবে। শুভ ফিসফিস করে বলল, মৃতগুলোর দিকে তাকিয়ে। পিস্তলটা শার্টের নিচে গুজে সে বেরিয়ে এলো, পায়ের শব্দ একদম নিঃশব্দ। কয়েক মুহূর্ত পরেই আগুনের শিকা আকাশ ছুঁল। শুভ নিজের হাতে পুরো রেস্টুরেন্টটা জ্বালিয়ে দিল। এটা শুধু খুন ছিল না, ড্রাগ কিলিং। সবাই জানবে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। ক্ষমতার খেলা শুরু হলো। মালিকের বিশ্বাসঘাতকতার পর সে জেলে যায়। সেখানে তার পরিচয় হয় রেজা ভাইয়ের সঙ্গে, একজন ভয়ঙ্কর গ্যাংস্টার, যে শহরের অপরাধ জগতের অন্ধকার দুনিয়ার একজন মূল খেলোয়াড়। তোকে ফাঁসিয়েছে, তাই না? রেজা ভাই একদিন বলেছিল, আমি শুধু বাঁচতে চাই। শুভ বলেছিল, কিন্তু তার ভেতরে তখনই প্রতিশোধের আগুন জ্বলছিল। জেল থেকে বেরিয়ে সে শিখে ফেলে কিভাবে ক্ষমতা অর্জন করতে হয়। ছোট ছোট কাজ, ড্রাগ ডেলিভারি, চাঁদাবাজি, এসব দিয়ে শুরু করলেও তার লক্ষ্য ছিল বড় কিছু। এবং আজ প্রথম খুনের মাধ্যমে সে তার নতুন জীবনের সূচনা করল। শুভ জানত এই দুই খুনের পর পুলিশ, মিডিয়া আর শহরের অপরাধ জগতের বড় খেলোয়াড়রা তার দিকে নজর দেবে, কিন্তু সে ভয় পায়নি, বরং এটা তার শক্তি বাড়ানোর প্রথম ধাপ। এখন সময় নিজের জায়গা তৈরি করার। শুভ নিজেকে বলল, যখন সে রেজা ভাইয়ের সঙ্গীতের খুঁজতে বের হলো। শহরের ডাক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নাম দাউদ বক্ত। সে পুরো শহরের ট্রাক, অস্ত্র আর চোরা চালানের চালিকা শক্তি। শুভ জানত, যদি সে দাউদের গ্যাংয়ে ঢুকতে পারে তাহলে সে সত্যিকারের ক্ষমতার স্বাদ পাবে। কিন্তু দাউদের গ্যাংয়ে প্রবেশ সহজ নয়। শুভকে তার মূল্য প্রমাণ করতে হবে, আর সেই মূল্য দিয়ে রক্ত দিতে হবে। শুভর পরবর্তী টার্গেট একজন হাই প্রোফাইল পুলিশ অফিসার, যাকে খুন করে দাউদের দলের নিজের জায়গা নিশ্চিত করতে হবে। শুভ গোপনে পুলিশ অফিসার রাশেদ খানের গতিবিধি অনুসরণ করতে থাকে। রাশেদ খান পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একজন সাহসী কর্মকর্তা, যে বহু অপরাধী গ্যাং ধ্বংস করে দিয়েছে। ওকে শেষ করলেই দাউদের দরজা খুলবে আমার জন্য। শুভ নিজের মনেই বলল। এক রাতে শুভ এবং তার নতুন সহযোগী রাজীব সুযোগের অপেক্ষায় ছিল। রাশেদ খান তার ব্যক্তিগত গাড়িতে একা ফিরছিলেন। হঠাৎ একটি শুনশান রাস্তায় তার গাড়ির সামনে শুভ দাঁড়িয়ে পড়ে। রাশেদ খান পিস্তল বের করার আগেই রাজীব পিছন থেকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে দিল। নড়াচড়া করলে গুলি করব। রাজীব হেসে বলল, কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। বাড়ির পেছন থেকে আরও দুজন পুলিশ বেরিয়ে এসে বন্দুক তাক হলো। এটা ছিল একটা ফাঁদ। শুভ মুহূর্তের মধ্যে বুঝতে পারল এখানে দাঁড়িয়ে থাকা মানেই ধরা পড়া। সে দ্রুত সিদ্ধান্ত নিল। 1 সেকেন্ডের জন্য রাজীবের দিকে তাকে ইশারা করলো। রাজীব কোনো দ্বিধা না করে রাশেদ খানের মাথায় গুলি চালিয়ে দিল। পুলিশ অফিসার পড়ে গেল, কিন্তু পেছনে পুলিশরা গুলি ছুটতে শুরু করলো। শুভ আর রাজীব দ্রুত গাড়ির দিকে দৌড় দিল। শুভ গাড়ির দরজা খুলেই স্টিয়ারিংয়ে বসলো। রাজীব তার পাশে উঠে বসলো। চাপ দে, ওরা আসছে। রাজীব চিৎকার করলো। শুভ গাড়ি স্টার্ট দিল আর এক ঝটকায় রাস্তা থেকে বেরিয়ে পড়ল। পেছন থেকে পুলিশের গুলি ছুটে আসছিল, কিন্তু শুভ দক্ষ হাতে গাড়িটা চালিয়ে গলির মধ্যে ঢুকিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তাদের দেখা মিলল দাউদ বখতের এক ঘনিষ্ঠ সহযোগী আজিজ ভাইয়ের সাথে। তোমাদের তো সাহস কম না, পুলিশ মারার পর এখন আমার কাছে আসছো? আজিজ হেসে বলল। শুভ শান্ত গলায় বলল, দাউদ ভাইয়ের সাথে দেখা করাতে হবে। কাজ করে দেখিয়েছি, এবার বড় খেলায় নামতে চাই। আজিজ কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকলো, তারপর মৃদু হাসলো। ঠিক আছে, আসল খেলাটা এখন শুরু হবে। আজিজ ভাইয়ের সাথে শহরের অন্ধকার দুনিয়ায় শুভর প্রবেশটা ছিল এক নতুন শুরু।
আজিজ ভাইয়ের মাধ্যমে শুভ দাউদ বখতের কাছে পৌঁছানোর কৌশল জানলো। আজিজ ভাই বলেছিল শুভকে, দাউদ ভাই তোমাকে চাইবে, কিন্তু তাকে জানাতে হবে যে তুমি পারো। তুমি এখন আমাদের সাথে, তবে চ্যালেঞ্জ আসবে। শুভ চুপচাপ মাথা নাড়ল। সে জানতো সামনে আরো অনেক বাধা আসবে, কিন্তু তার ইচ্ছে ছিল একটাই, ক্ষমতা অর্জন। তাদের সাক্ষাৎ হওয়ার পরের দিনই শুভর সামনে এক কঠিন টাস্ক আসলো। দাউদ বখতের নির্দেশ ছিল শহরের এক নামকরা মাফিয়া নেতা কাশেম ভাইকে খুন করতে হবে। কাশেম ভাই ছিল দাউদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তার মরণদ্বার ছিল অনেক কাছাকাছি। শুভ জানতো এই কাজটি করলে দাউদের কাছে তার গুরুত্ব বেড়ে যাবে। শুভ ও রাজীব তার পরিকল্পনা শুরু করে কাশেম ভাইকে কিভাবে হত্যা করা যায় তার জন্য তারা রাস্তায় নজর রাখে। কাশেম ভাই তখন তার বিলাসবহুল ফ্ল্যাটে ছিল। শুভ জানতো তাকে ধরা খুবই কঠিন, কিন্তু কোনো উপায় ছাড়া বিকল্প ছিল না। শুভ আর রাজীব গোপনে কাশেম ভাইয়ের ঠিকানায় পৌঁছালো। রাত গভীর হয়ে এসেছে, পুরো শহর নিস্তব্ধ। কাশেম ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে তারা জানত আজকের রাতটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কাশেম ভাই ছিল একটি কঠিন প্রতিপক্ষ। সে ছিল এক ভয়ঙ্কর মাফিয়া নেতা, যার শত্রুর সংখ্যা ছিল অসংখ্য। তার মৃত্যুর পর পুরো শহর বুঝে যাবে শুভ এখন শক্তপোক্ত অবস্থানে এসেছে। শুভ ও রাজীব একে অপরকে ইশারা করলো, আর পুরো এলাকায় নিরাপত্তার কোনো ছিদ্র না রেখে তারা প্রোগ্রাম চালিয়ে গেল। ফ্ল্যাটের ডোরবেলটি চেপে কাশেম ভাই দরজা খুলল। তার মুখে এক বিন্দু হাসি ছিল, কিন্তু সেটা তখনই কেটে গেল যখন সে দেখল শুভ ও রাজীব হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে। তুমি তো বুঝতে পারছো আর পালানোর উপায় নেই। শুভ ঠান্ডা গলায় বলল। তুমি অনেক ধ্বংস করেছো, আজ তোমার পালা। কাশেম ভাই জানতো তাকে আর বাঁচানো যাবে না। সে চেষ্টা করলো পিস্তল বের করার, কিন্তু শুভ দ্রুতই তার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। শুভ বলল। রাজীব পিস্তল থেকে সাইলেন্সার লাগিয়ে কাশেম ভাইয়ের দিকে তাকিয়ে তলোয়ারের মতো গুলি চালালো। শুভ প্রথমে গুলি তার পেটের মধ্যে ঢুকে গেল, তারপর একটি কপালে, আর তৃতীয় গুলি ঘাড়ে গিয়ে বিদ্ধ হলো। কাশেম ভাইয়ের শরীর থেকে রক্ত এককালে ছিটকে বের হতে থাকে, আর শেষ নিঃশ্বাস ছেড়ে তার চোখে জ্যোতি একেবারে নিভে যায়। তবে শুভ এক মুহূর্ত থেমে থাকলো না। সে কাশেম ভাইয়ের মৃতদেহের ওপর দাঁড়িয়ে গলা ছেড়ে বলে, এটা শুধু খেলা নয়, এটা ক্ষমতার ঘোষণা। তার চলে গেলে ফ্ল্যাটে শোল একেবারে থেমে গেল। রক্তের নদী সেখান থেকে চিরদিনের জন্য চলে যাবে কাশেম ভাইয়ের মৃত্যুর পর। শহরে একটা আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ল। সবাই জানতো এই হত্যাকাণ্ডের পেছনে কে, শুভ। কিন্তু কেবল নামই ছিল না, শুভ তার কাজ দেখিয়ে দিয়েছে, এবং সেটা খুবই ভয়ঙ্কর উপায়ে। তারপর কয়েকদিন চুপচাপ থাকার পর শুভ আবার রাস্তায় পেরিয়ে এলো। সে জানতো এই হত্যাকাণ্ড তাকে সবার নজরে আনবে, কিন্তু সেই নজরই তাকে দাউদ বখতের কাছে পৌঁছানোর সুযোগ দেবে। এখন তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। দাউদ বখতও তাকে চিনতে শুরু করেছে, এবং শুভ জানতো এমন সময় এসেছে বড় কিছু করার। একদিন শহরের সবচেয়ে বড় ক্লাবের এক প্রাইভেট পার্টি ছিল। সেখানে দাউদ বখতের বড় এক সমর্থক আজিজ ভাইও উপস্থিত ছিল। শুভ জানতো এই পার্টি তার জন্য একমাত্র সুযোগ। পার্টি ছিল ধুমধাম, আর শুভ সেখানে গিয়ে মিশে গেল। প্রভাবশালী ব্যক্তিরা গান বাজনার মাঝে মগ্ন ছিল, কিন্তু শুভর লক্ষ্য ছিল দাউদ বখত। সে জানতো আজকের রাতেই তার নিজের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আজিজ ভাই শুভকে দেখতেই হাসি দিয়ে এগিয়ে এলো। এবার তো দাউদ ভাইয়ের কাছে তোর কাজটা হয়ে যাবে, আমি নিশ্চিত। শুভ শান্তভাবে মাথা নেড়ে বলল। তবে আমাকে বুঝিয়ে বলো, আমার কষ্টের মূল্য কি হবে? আজিজ ভাই হেসে বলল। তুমি এখন দাউদ ভাইয়ের প্রিয়, জানো কি করতে হবে। শুভ চোখে একটা চ্যালেঞ্জের জ্বলন্ত আগুন নিয়ে বলল। তাহলে আমাকে আর কাউকে দাওনি, আমি নিজেই আমার পথ তৈরি করব। আজিজ ভাই কিছুক্ষণ তার চোখে চোখ রেখে বুঝতে পারল যে শুভ আর সাধারণ কেউ নয়। তার মধ্যে আগুনের চেয়ে অনেক বেশি কিছু ছিল। পার্টির মাঝখানে দাউদ বখত শুভকে একেবারে কাছে টেনে নিল। শুভ, তুই ভালো কাজ করেছিস, কিন্তু এখানে তোর জন্য একটা বড় পরীক্ষা অপেক্ষা করছে। আমি তোর উপর নজর রাখছি। দাউদ বলল তার গম্ভীর গলায়। শুভ চুপচাপ শুনে গেল, এবং সে বুঝতে পারল এটাই তার সেই মুহূর্ত যা তাকে শহরের সবচেয়ে শক্তিশালী অপরাধী বানাবে। আমি প্রস্তুত।
শুভ বলল। এরপর এক ঝটকায় ঘুরে পার্টির পরিবেশে মিলিয়ে গেল। আজ থেকে শহরের এই অন্ধকার দুনিয়ার রাজা হতে তার আর কোনো বাধা রইল না। শুভ জানত ক্ষমতার আসল খেলাটা তখনই শুরু হবে যখন সে শহরের রাজনৈতিক দুনিয়ায় নিজেদের স্থান তৈরি করবে। আর সেই জন্য তাকে এক ভয়ঙ্কর মিশনে নামতে হবে। একজন রানিং এমপি, যিনি শহরের ক্ষমতার অন্ধকার দুনিয়ার এক গুরুত্বপূর্ণ অংশ, তাকে পরাজিত করতে হবে। এমপি আব্দুল কালাম শহরের খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, যিনি নানা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে সাহস পায়নি, কারণ তার পেছনে ছিল বিরাট রাজনৈতিক শক্তি। শুভ জানত যদি তাকে হত্যা করতে পারে তাহলে দাউদ বখত এবং নিজের ক্ষমতা দুই আরও পোক্ত হবে। এবং সেই রাতটি এসেছিল। শুভ জানত এমপি কালাম তার পুরনো এক বন্ধুর বাড়িতে বিশ্রাম নিচ্ছে। বাইরে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু শুভ ঠিকই জানত কোথায় শত্রুদের ফাঁদ কোথায় লুকানো থাকে। রাজীব এবং শুভ একসঙ্গে পরিকল্পনা সাজালো। এমপি কালাম এবং তার সুরক্ষা বাহিনীকে হারানোর জন্য তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে শুভদের মনোবল এতটাই শক্ত ছিল যে সে কোনো কিছুই ভাবছিল না। তাদের গন্তব্য ছিল একটি পুরনো বাংলো, যেখানে এমপি কালাম অবস্থান করছিল। বাংলোটি ছিল পুরোপুরি সুরক্ষিত, 5টা সশস্ত্র গার্ড, সিসিটিভি ক্যামেরা আর অ্যালার্ম সিস্টেম। কিন্তু শুভ জানত যদি সে চুপচাপ একে একে গার্ডদের নষ্ট করতে পারে তো এমপি কালাম তার জীবন থেকে রেহাই পাবে না। রাত 12:30 শুভ এবং রাজীব বাংলোটি ঘিরে ফেল। শুভর হাতে এক অত্যাধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল নিয়ে গা ঢাকা দিয়ে শূন্যে পা ফেল। প্রথমে গার্ড যখন সে ঘুমিয়েছিল, শুভ তাকে গলায় একটা চাপতি নিঃশব্দে মেরে ফেলল। তারপর ধীরে ধীরে আরও 3 জন গার্ডকে গুলি করে। তাদের চোখে কোনো দয়া ছিল না। এখন একমাত্র বাধা ছিল এমপি কালাম নিজেই। শুভ জানত তাকে এক মুহূর্তের মধ্যে মেরে ফেলেই তার পথে আর কোনো বাধা থাকবে না। বাংলার ভেতরে এমপি কালাম সোফায় বসেছিল, ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শুভ সাইলেন্সার লাগানো পিস্তল হাতে এগিয়ে এলো। দরজা খুলে সে এমপি কালামের সামনে দাঁড়ালো। এমপি কালাম আতঙ্কিত হয়ে পিস্তল বের করার চেষ্টা করলো, কিন্তু তার আগে শুভ গুলি চালিয়ে তার পেটের মাঝখানে একটি শক্তিশালী আঘাত করলো। এমপি কালাম চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার গলা থেকে বের হলো না কোনো শব্দ। রক্ত তার গা থেকে বের হয়ে মেঝে ছুঁতে লাগলো। শুভ পিস্তলটা একটুও না সরিয়ে এমপি কালামের দিকে তাকিয়ে বলল, ক্ষমতার রাজা হতে চাইলে তোর মতো পিঁপড়েদের মেরে ফেলতে হবে। এমপি কালামের দেহ নড়চড় বন্ধ করে দিল। তার চোখে মৃত্যুর আভা স্পষ্ট হয়ে উঠল। শুভ জানত শহরের অপরাধী মহলে এবার তার নাম ভেসে উঠবে। আর সবার আগে শুভ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দ্রুত বের হয়ে আসলো। গা ঢাকা দিতে হলো, কারণ পুলিশ এবং সংবাদ মাধ্যম অনেক দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাবে। তবে এই হত্যাকাণ্ডের পর শুভ নিশ্চিত ছিল এবারে তার শক্তি আগের চেয়ে অনেক বেশি। এমপি কালামের মৃত্যুর পর শহরের রাজনৈতিক অঙ্গনে তীব্র শোক এবং আতঙ্ক সৃষ্টি হলো। পুলিশ এবং মিডিয়া একের পর এক প্রতিবেদন চালিয়ে যাচ্ছে। তবে শহরের গ্যাংস্টাররা জানত এই খুনের পেছনে কে রয়েছে। শুভ একেবারে ভয়ঙ্কর রূপে শহরে দুনিয়া জুড়ে নাম ছড়িয়ে দিতে শুরু করলো। এখন আমার যাত্রা শুরু। শুভ মনে মনে বলল, আর তার চোখে রক্তের আগুন জ্বলছিল। শুভ তার পরিকল্পনাটি সফলভাবে শেষ করার পর দাউদ বখত এবং সেতু, 2 মাফিয়া গেমের মূল খেলোয়াড়, অত্যন্ত খুশি হয়। তাদের চোখে শুভ আর রাজীব দুজনই এখন তাদের বিশ্বস্ত সৈনিক হয়ে উঠেছে। এমপি কালামের হত্যাকাণ্ডের পর দাউদ বখত শুভকে কাছে ডেকে তার প্রশংসা করেছিল। সেতু শহরের অপরাধ জগতের একমাত্র মাফিয়া কুইন। সে তখন ঢাকার বাইরে ছিল, কিন্তু শুভর কাজের ফলাফল তাকে এতটাই মুগ্ধ করেছিল যে সে সিদ্ধান্ত নিল শুভ এবং রাজীবের সাথে এক ভিন্ন পার্টি আয়োজন করা হবে। একটা বড় পার্টি, যেখানে সব বড় বড় গ্যাংস্টাররা, মাফিয়া এবং রাজনীতিবিদরা উপস্থিত থাকবে। পার্টির প্রস্তুতি শুরু হলো। এটা ছিল শহরের সবচেয়ে বড় মাফিয়া পার্টি। সেতু এবং দাউদ বখত জানত এই পার্টি তাদের ক্ষমতাকে আরও পোক্ত করবে। শহরের বিশাল ক্ষমতা আর শহরের শীর্ষস্থানীয় গ্যাংস্টাররা সবাই সেখানে হাজির হবে। প্রত্যেকের উদ্দেশ্য এক, ক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাওয়া। পার্টির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুভ এবং রাজীব একে অপরের চোখে চোখে দেখে বুঝে ফেল এটাই তাদের জীবনে সবচেয়ে বড় মুহূর্ত।
শুভ জানতো সে যদি আজ সেতুকে ঠিকভাবে দেখে নেয় তাহলে তার নিজের শত্রুদের ক্ষমতা আরও বাড়বে। কিন্তু সেতু, যিনি মাফিয়া দুনিয়ার শক্তিশালী কুইন, একেবারে আলাদা কিছু। তার মধ্যে ছিল একটি অসাধারণ, একেবারে নিষ্ঠুর, কিন্তু একই সাথে অত্যন্ত আকর্ষণীয়। শুভ রাজীবের সঙ্গে ঢুকতেই প্রথমে সেতু তার দিকে নজর দিল। তিনি দেখলেন শুভ তার অস্থির চোখে ভেতরে কিছু একটা রয়েছে, যা সে নিজেও আগে বুঝতে পারেনি। সেতু তার বিশেষ নজরকাড়া চোখে শুভকে একটু বেশি মনোযোগ দিল। তবে সেতু এত সহজে মুক্ত হয় না। সে কাউকে সহজে ভালোবাসে না, কাউকে সহজে বিশ্বাস করে না। কিন্তু শুভ তার দৃঢ় মানসিকতা এবং চালাকিতে সেতুকে কিছুটা ভাবিয়ে তুলল। পার্টির মাঝখানে শুভ এক মুহূর্তের জন্য সেতুর কাছে গিয়ে বলল, আমি তোমাকে খুব পছন্দ করি সেতু। তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা আমি খুব কাছে থেকে অনুভব করতে চাই। শুভ এই কথাটা বলতে বলতে কিছুটা ভয়ে কিছুটা আত্মবিশ্বাসের সাথে তাকিয়েছিল সেতুর চোখের দিকে। তার প্রত্যাশা ছিল সেতু হয়তো তার প্রতি একটু মৃদু প্রশংসা জানাবে, কিন্তু সে ভুল বুঝেছিল। সেতু ঠান্ডা গলায় হাসল আর তার উত্তর দিল, পছন্দ করো? তুমি কি জানো, পছন্দ করা মানে শুধু অন্যকে ভালো লাগা নয়। পছন্দ করা মানে নিজের জায়গা তৈরি করতে পারা। তোমার মতো কাউকে আমি কখনোই পছন্দ করব না। এই কথা শুনে শুভ কিছুটা স্তম্ভিত হয়ে গেল। তবে সে সেতুর কঠিন কথার মধ্যে একটি বিশেষ বার্তা বুঝতে পারল। সেতু তার উপর কোনো দয়া দেখাতে প্রস্তুত ছিল না। শুভ, তুমি কি জানো, তুমি যদি ক্ষমতা অর্জন করতে চাও তবে এখানে গান পয়েন্ট নিয়ে কিচ্ছু আসে যায় না। তুমি চাইলে আমার সহযোদ্ধা হতেই পারো, কিন্তু কখনো আমার সমকক্ষ হতে পারবে না। সেতু তার কঠোর কথা বলে শুভকে অপমান করে চলে গেল। এই কথা শুনে শুভ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একদিকে অপমানিত, অন্যদিকে আরও বেশি আগ্রহী। সে জানতো সেতু তার কাছে যা বলেছে সেটা তার এক ধরনের চ্যালেঞ্জ। সেতু যতই অপমান করুক, শুভ তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ছিল। তার মধ্যে এক অজানা শক্তি কাজ করছিল। এখন তাকে শুধু সেতুকে জয় করতে হবে। পার্টির মধ্যে সবার উপস্থিতি বাড়ছিল। সেতু, দাউদ, বখত এবং অন্যান্য নেতারা সেদিকে মনোযোগ দিয়েছিল, কিন্তু শুভ এক মুহূর্তের জন্য সেতুকে চোখের সামনে থেকে সরিয়ে নিতে পারেনি। তার চোখের লক্ষ্য তৈরি হয়ে গিয়েছিল। এখন সে সেতুকে শুধু ক্ষমতার জন্য নয়, বরং নিজের শক্তির প্রতীক হিসাবে দেখছিল। তবে সেতু তার কথা অনুযায়ী একদিকে শুভকে বুঝতে দিল যে ক্ষমতার খেলা শুধুমাত্র শরীর ও মন দিয়ে নয়, মনের শক্তির মাধ্যমে চালানো হয়। বরং এখন শুভ বুঝতে পারছিল এই খেলা যতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, ততটাই তার জন্য আকর্ষণীয়। পার্টির শেষের দিকে শুভ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিজের মনকে শক্তিশালী করে বলল, একদিন তুমি আমার সামনে আসবে সেতু, তখন আর তুমি আমাকে ভুল বুঝবে না। এই কথাগুলোর পর শুভ জানত তার যাত্রা এখনও শেষ হয়নি। কিন্তু সেতুর প্রতি তার আকর্ষণ এখনও শুধু একজন প্রতিপক্ষ নয়, বরং এক চ্যালেঞ্জ যার সমাধান করতে হবে। শুভর মনে একটাই প্রশ্ন, সেতু কিভাবে এত শক্তিশালী হলো? কিভাবে সে পুরো শহরের অপরাধ সাম্রাজ্যের একছত্র রানী হয়ে উঠল? এই কৌতূহল তাকে সেতুর অতীত খোঁজার দিকে ঠেলে দিল। শুভ খোঁজ নিয়ে একদিন জানতে পারল সেতুর ব্যাপারে। আজিজ ভাই সব কিছু জানে। তাই একদিন আজিজ ভাইকে সে সেতুর কথা জিজ্ঞেস করলো। আজিজ ভাই বলা শুরু করলো। তারপর সে ধীরে ধীরে সেতুর কাহিনী বলতে শুরু করলো। শুভ আগ্রহ নিয়ে শুনছিল প্রতিটা খুন, প্রতিটি বিশ্বাসঘাতকতা, প্রতিটি বিজয়ের গল্প। কিন্তু আজিজ একসময় একটা সতর্ক বার্তা দিল। সেতু এমন কেউ না যাকে পেতে চাইলে পেয়ে যাবি। ওকে পাওয়া মানে মৃত্যুর সাথে চুক্তি করা। শুভ তখনও নির্লিপ্ত ছিল। তার মনে একটাই কথা, আমি যা চাই তা আমি ছিনিয়ে নিতে পারি। সেতুর জন্ম ঢাকার এক নিম্নবিত্ত পরিবারে। তার বাবা ছিল একজন ছোটখাটো ব্যবসায়ী, মা গৃহিণী। সেতু ছিল তাদের একমাত্র সন্তান। ছোটবেলা থেকে সে ছিল প্রচণ্ড আত্মবিশ্বাসী আর একরোখা। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় তাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সেতু 15 বছর, তখন তার বাবাকে এক প্রভাবশালী মাফিয়া লিডার হত্যা করে। কারণ ছিল তার বাবা স্থানীয় মাফিয়া গ্যাংয়ের চাঁদাবাজি দিতে রাজি হয়নি। সেতুর চোখের সামনে তার বাবার রক্তাক্ত দেহ পড়েছিল,
আর সেই দৃশ্য তার মনোজগতের একটা ভয়ানক ক্ষত তৈরি করে। মাত্র 17 বছর বয়সে সে প্রথম খুন করে, বাবার খুনিকে খুঁজে বের করে, ঠান্ডা মাথায় ছুরি বসিয়ে দেয় তার বুকে। কেউ ভাবতে পারেনি এক কিশোরী এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেই হত্যাকাণ্ডের পর সেতুকে পালাতে হয়। সে ঢাকার এক কুখ্যাত গ্যাংস্টারের ছত্রছায়ায় চলে যায়, যার নাম ছিল আলিফ খান। আলিফ ছিল শহরের ড্রাগ, অস্ত্র ও চোরাচালানের মূল নিয়ন্ত্রক। সে সেতুর বুদ্ধিমত্তা আর সাহস দেখে মুগ্ধ হয়। সেতু ধীরে ধীরে মাফিয়া দুনিয়ার প্রতিটি খেলায় অংশ নিতে থাকে। শুরুতে সে কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করত, তারপর ধীরে ধীরে ড্রাগ ডিল, অস্ত্র পাচার, ব্ল্যাকমেল সব শিখে ফেলে। 5 বছর পর সে যখন 22-এর কোঠায়, তখন সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আলিফ খানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এটাই ছিল তার জীবনের সবচেয়ে চতুর চাল। সে আলিফের সবচেয়ে কাছের মানুষদের নিজের দলে টেনে নেয়। আলিফে বিশ্বাসঘাতকদের দোসরদের দিয়ে তার পেছনে ছুরি বসায়। এক রাতে এক বিশাল পার্টির আয়োজন হয়। সেখানে সেতু চুপচাপ বসেছিল। ঠিক তখনই তার নির্দেশে আলিফ খানের বিশ্বস্ত সহযোগিতারা গুলি চালিয়ে দেয়। আলিফ মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ভেসে যায় পুরো হলরুম। সেতু ঠান্ডা গলে একটাই কথা বলে, খেলা শেষ। সেই রাতে সে ঘোষণা দেয়, এখন থেকে আমি এই শহরের রানী। আমার অনুমতি ছাড়া এখানে একটা গুলিও ছুটবে না। সেতু পুরো দেশের মাদক ব্যবসার 30% নিয়ন্ত্রণ করে। তার বাহিনী প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে কোকেন, হিরোইন আর ইয়াবার কারবার থেকে। অস্ত্র পাচার, দেশে বড় অস্ত্র চোরাচালানিদের সাথে তার সরাসরি যোগাযোগ আছে। পুলিশও তার নেটওয়ার্কের কাছে অসহায়। রাজনৈতিক সংযোগ, ক্ষমতাশালী অনেক রাজনীতিবিদ তার ছায়ে চলে এসেছে। সে জানে ক্ষমতা শুধু অস্ত্র দিয়ে হয় না, বরং মাথা দিয়ে খেলতে হয়। সেতুর শত্রুরা, কাদের মির্জা, ঢাকা শহরের আরেক বড় মাফিয়া ডন। সে চায় সেতুকে সরিয়ে ক্ষমতা নিতে। স্পেশাল বেঞ্চের অফিসার ফারুক, যে প্রতিজ্ঞা করেছে সেতুকে ধ্বংস করবে। শুভর পর্যবেক্ষণ। শুভ যখন এসব তথ্য জোগাড় করছিল, তখন সে বুঝতে পারল সেতু শুধু শক্তিশালী নয়, সে ভয়ানক চালকও। সে জানে কাকে কখন ব্যবহার করতে হবে, কাকে সরিয়ে দিতে হয়। কিন্তু শুভর মাথায় একটাই প্রশ্ন, সে কি কখনো সেতুকে নিজের করে পাবে, নাকি এই পথটাকে সেতুর শত্রু বানিয়ে দেবে? এবার শুভর নতুন লক্ষ্য, সেতুর মন জয় করা, অথবা সেতুকে নিজের প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতার শিখরে ওঠা। কয়েকদিন পর বন্দর এলাকার পরিত্যক্ত এক গুদামে সেতুর লোকেরা মাল নিয়ে অপেক্ষা করছিল। হঠাৎই চারিদিক থেকে ভারী অস্ত্রে সজ্জিত কাদের মির্জার বাহিনী হামলা চালায়, গুলিতে উড়িয়ে দেয় ওদের। কাদেরের ডান হাত ফয়সাল চিৎকার করে ওঠে। হঠাৎ চারপাশ থেকে AK-47 শটগান আর মেশিন গানের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। সেতুর লোকেরা পাল্টা আক্রমণ শুরু করলো, কিন্তু তারা ছিল সংখ্যায় কম। গুলির শব্দে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেল। রাত তখন গভীর। শহরের বন্দর এলাকা, যেখানে সেতুর দল এবং কাদের মির্জার বাহিনী মুখোমুখি অবস্থানে। বাতাসে বারুদের গন্ধ, উত্তেজনায় ভরা পরিবেশ। কিন্তু কেউই বুঝতে পারছিল না এই যুদ্ধের মাঝখানে একদল অজ্ঞাত ছায়া অপেক্ষা করছে। মৃত্যুর ঘণ্টা বাজল। হঠাৎ চারপাশে বিদ্যুৎ বিভ্রাট। এক মুহূর্তের জন্য সব অন্ধকার। এরপরই চাঁদের উপর থেকে কালো পোশাক আর মাস্ক পরা কয়েকজন লাফিয়ে পড়ল। তাদের হাতে ছিল সাইলেন্সার লাগানো পিস্তল, এবং তারা এতটাই দ্রুত গতি ছিল যে কাদের মির্জার লোকেরা কিছু বুঝে ওঠার আগেই 1 সেকেন্ডের মধ্যেই 3 জন মাটিতে লুটিয়ে পড়ল। সন্ধ্যার অন্ধকারে মাঝে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল এক শক্তিশালী উপস্থিতি। কালো মাস্কে ঢাকা মুখ, কালো পোশাকে, এক হাতে স্নাইপার পিস্তল, অন্য হাতে একটি ছোট্ট ছুরি। এটা ছিল শুভ। তার পাশে ছিল দুজন ভয়ঙ্কর মাস্কধারী হিটম্যান, যার চুপচাপ সিগন্যালের অপেক্ষায় ছিল। এরা কারা? কাদের মির্জার এক সহযোগী চিৎকার করে উঠল, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। শুধু একটা গভীর রহস্যময় কণ্ঠ শোনা গেল। রাতের অন্ধকারে শিকারীরা বের হয়, আর এখন শিকার শুরু হলো। 2 স্নেপার শট, 2 জন কাদের লোকের মাথায় গুলি। একজন মাটিতে পড়ার আগে শুভ গিয়ে এগিয়ে গিয়ে ছুরিটা তার গলায় ঢুকিয়ে দিল। চারিদিকে ভয় ছড়িয়ে পড়ল। কাদের মির্জার বাহিনী হতভম্ব। তারা কেউই জানতো না এই মাস্কধারী রহস্যময়ী দলটি কারা। সেতু অবাক হয়ে দেখছিল এই ভয়ঙ্কর শত্রু আসলে কার পক্ষের।
কাদের মির্জা নিজেও পেছনে সরছিল। তার হাতে ছিল একটি স্বর্ণের রিভলভার। তুই যাই হোস, আমি তোকে শেষ করে ফেলবো। সে গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ তাকে আগে থেকে লক্ষ্য করছিল। একটি নিখুঁত শট গুলি গিয়ে তার হাতে বিঁধল। কাদের মির্জা বন্দুক ফেলে দিল, হাত চেপে ধরল। রক্ত গলগল করে গড়িয়ে পড়ছে। কে তুই? কাদের মির্জা হতবাক হয়ে তাকিয়েছিল শুভর দিকে। শুভ ধীরে ধীরে এগিয়ে এসে কাদেরের সামনে দাঁড়ালো। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চোখের ভেতর এক ভয়ঙ্কর শীতল দৃষ্টি। আমি ছায়া, আমি মৃত্যু। এই বলে শুভ নিজের ছুরিটা তুলল, এক ঝটকায় কাদের মির্জার গলা কেটে দিল। কাদের চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। মুখ দিয়ে কথা বের হওয়ার আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সে ধপ করে পড়ে গেল। চারপাশে রক্তের নদী। সেতুর বিস্ময়, সেতু দূর থেকে সব দেখছিল, কিন্তু শুভর পরিচয় এখনো অজানা। তার চোখে সন্দেহ ফুটে উঠল। এই মাস্কধারী কে? সে কি বন্ধু নাকি নতুন কোনো শত্রু? কিন্তু শুভ আর কিছু বলল না। সে তার দলকে ইশারা করলো, আর তারা অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। একটাও শব্দ না করে, শুধু রক্তের দাগ মৃতদেহে আর আতঙ্ক রেখে গেল তারা। সে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, আর মনে একটাই প্রশ্ন, এই মাস্কের আড়ালে কে? তার মারার কৌশল দেখে ইমপ্রেস হয়ে গেছে সে তো। আর কিছু না ভেবে সে তো দ্রুত ওখান থেকে কেটে পড়ল। রাতে এক অন্ধকার রুমের কোনায় বসে শুভ তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গভীরভাবে চিন্তা করছিল। মাস্ক পরার পর যেভাবে সে শহরের অপরাধ জগতের শীর্ষে উঠে এসেছে, সে জানত তার পরবর্তী পদক্ষেপ হবে আরও বিপজ্জনক এবং ভয়ঙ্কর। তার মন পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে নতুন গ্যাং তৈরি করতে, কিন্তু সে যে সরাসরি কাউকে শত্রু করবে তা নয়। সে চেয়েছিল এক নতুন অন্ধকার সাম্রাজ্য, যা সকল অপরাধীকে একত্রিত করবে এবং শক্তির মাপকাঠিতে তার মতো কাউকে ভাবতে হবে না। তাদের দিন শেষ। যারা আমার পথে দাঁড়াবে, এখন আমার হাতে থাকবে পুরো শহর। শুভ নিজের মনে বলে চলল। শুভ জানত তার হাতে দাউদের পুরো সাপোর্ট রয়েছে, আর সে এই সমর্থন কাজে লাগিয়ে অপরাধ জগতে একটা ভয়ানক খেলা শুরু করবে। সে মাস্ক পরে আন্ডারগ্রাউন্ড থেকে তার নতুন গ্যাং বের করার পরিকল্পনা করেছিল। তার প্রথম লক্ষ্য ছিল সব পুরনো গ্যাংয়ের নেতা এবং অপরাধীদের এক একে মেরে ফেলা। শুভ জানত একটি শক্তিশালী গ্যাং তৈরি করতে হলে তার জন্য আরেকটি নির্দিষ্ট গুণসম্পন্ন সদস্য প্রয়োজন। সে দরকারি সব লোককে সিলেক্ট করে নিয়েছিল। তার গ্যাংয়ের সদস্যরা ছিল নৃশংস, দ্রুত এবং কৌশলী। এক রাতে শুভ তার গ্যাংয়ের প্রথম মিটিংটা আয়োজন করছিল। গ্যাংয়ের 6 জন সদস্য ছিলেন। রাহুল, একজন স্নাইপার যে কাউকে এক মুহূর্তে লক্ষ্যবস্তু বানাতে পারে। 2, কিরণ, হাতের কাজের মাস্টার, কোনো শত্রুকে মারতে তার চেয়ে নিখুঁত কিছু নেই। রাজীব, শক্তিশালী শারীরিক ক্ষমতা নিয়ে এক ভয়ঙ্কর কিলার। মায়া, সাইবার বিশেষজ্ঞ, যার কাছে হ্যাকিং এবং ইনফরমেশন পাসিং কোনো ব্যাপার নয়। 5, মামুন, একজন রকেট লঞ্চার বিশেষজ্ঞ, তার অস্ত্রের শক্তি অপরিসীম। 6, মহসিন, অত্যন্ত গোপনীয় মাস্ক পরা সন্ত্রাসী, যার উপস্থিতি কখনো দেখা যায় না, কিন্তু তার কাজে ভয়ে শহরের ত্রাস। এখন আমাদের নাম দরকার। শুভ সবাইকে বলল, একটি নাম যা পুরো শহর কাঁপিয়ে দেবে। যারা শত্রু তাদের শ্বাস রুদ্ধ করে দেবে। সবাই চুপচাপ ছিল, তবে শুভ নিজে সিদ্ধান্ত নিল। আমরা হব নাইটফল গ্যাং। নামটা ভয় এবং শক্তির সিম্বল হয়ে উঠবে। আমাদের মধ্যে থেকে কেউ একা কাজ করতে পারবে না। এই গ্যাংয়ের শক্তি এমনকি রাতের অন্ধকারও শত্রুকে ভয় পাবে। শুভর পরিকল্পনা ছিল প্রথমে পুরো গ্যাংদের এক একে ধ্বংস করা, যারা এখনও শহরের বিভিন্ন অঞ্চলে দাপট দেখাচ্ছিল। শহরের একেবারে গোপন এলাকায় তার গ্যাং সংগঠিত হতো এবং তার নির্দেশে প্রতিটি কর্ম ছিল নিখুঁত। তার প্রথম লক্ষ্য ছিল শহরের বিখ্যাত মাফিয়া ডন রিজভি খান, যিনি এখনও বহু অপরাধীকে তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। শুভ তার গ্যাং দ্রুত এগিয়ে গেল। তাদের সঠিক সময়ের শত্রুকে আক্রমণ করার কৌশল ছিল একেবারে নিখুঁত। রাহুল স্নাইপার দিয়ে একজন গ্যাং সদস্যকে গুলি করে। কিরণ তার দ্রুত হাতে আরও একজনের গলা চেপে ধরল। একের পর এক গ্যাংয়ের সদস্যরা পরাজিত হতে লাগলো এবং মায়া সাইবার হামলায় তাদের প্রতিটি গোপনীয় তথ্য পেয়ে গেল। নাইটফল গ্যাংয়ের শক্তি ছিল তাদের দ্বন্দ্বহীন গোপনীয়তা এবং অন্ধকারে থাকার কৌশল। তারা কখনো কোনো সিকোয়েন্স মিস করতো না।
তাদের প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত এবং তাদের হাতের অস্ত্র ছিল মৃত্যুদণ্ড। শুভ জানত এখন সময় এসেছে নিজেকে সবার শীর্ষে প্রতিষ্ঠিত করার। তার গ্যাংয়ের সদস্যরা পুরো শহরের অপরাধ জগতের এক এক জায়গার বস হয়ে দাঁড়াচ্ছিল। শুভ লক্ষ্য করল তার বিরুদ্ধে যে কেউ দাঁড়াতে চাইবে তার নিঃসন্দেহে এক অন্ধকার ভিতরে চলে যাবে। এখন নাইটফল গ্যাং একেবারে নগরের অপরাধ জগতের বুকে ঢুকে পড়েছিল। সুতরাং সে যখন একদিন শহরের অন্যতম কুখ্যাত শোকারি প্রিন্স যে তার খুন্নি বাহিনী নিয়ে শহরের অন্ধকারে একসময় রাজত্ব করত কে মুখোমুখি করল, শুভর চোখে কেবল ভয়ানক প্রতিশোধের চাহিদা ছিল। এবার স্বীকার করতে হবে। শুভ নিজের মনেই বলল, এরা জানবে শহরের অন্ধকারে এখন আমি রাজা, নাইটফল গ্যাংয়ের ত্রাস। শুভ গ্যাংয়ের নাম শহরের প্রতিটি কোণে কাঁপানোর শব্দ হয়ে উঠল। নাইটফল শব্দটা এখন শহরের সবচেয়ে ভয়ঙ্কর ও শীতল রাতের প্রতীক। এই গ্যাংয়ের ভয়ে কোনো শক্তি এখনও কোনো সাধারণ অপরাধীকে নয়, বরং সবার চোখে আক্রমণ ও বিপদ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের রাজত্বে কেউ আসতে পারবে না। সে তো বাসায় ফিরে এসে সোজা তার ব্যক্তিগত রুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে দিয়ে সে গভীর চিন্তায় ডুবে গেল। মিটিংয়ের সময় যখন নাইটফল গ্যাং এবং তাদের অপ্রতিরোধ উত্থানে কথা চলছিল, তখন এক অদ্ভুত অনুভূতি সেতুকে গ্রাস করেছিল। ওরা মাস্ক পরা ছিল 5 জন, যারা সেখানেই আমার পাশে দাঁড়িয়েছিল। এটা কি তবে সত্যি নাইটফল গ্যাং? সে তো একবার ভাবল, সে নিশ্চিত ছিল না, কিন্তু কিছু একটা ছিল যা তাকে নিশ্চিত করছিল যে এই 5 জনই ছিল নাইট গ্যাং। কিন্তু প্রশ্ন একটাই, তাদের মধ্যে শুভ ছিল কিনা। অথচ কেন আমাকে তারা মারলো না? সে তো গম্ভীর হয়ে নিজে নিজে বলল, সে জানতো তার জীবনের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একমাত্র শুভই ছিল, কিন্তু তার মন মানছিল না। কেন সে তাকে মারতে চাইল না? কেন শুভ তার দিকে আক্রমণ করেনি? অথচ সবাই জানে শুভ যে কোনো মুহূর্তে কাউকে বিশ্বাস করে এবং সেই কাজটা করে ছাড়ে। রুমের মধ্যে বসে মন দিয়ে ভাবতে লাগলো সেতু। তিনি নিজেকে একান্তে বুঝিয়ে দিলেন যে শুভের লক্ষ্য ছিল তাকে মেরে ফেলা, কিন্তু এই সময় সে ভাবছিল কেন সে কথা করেনি। হয়তো শুভ কিছু আরও বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে, যে পরিকল্পনা শুধু দেশের অপরাধ জগতের একেবারে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ওরা কি আমাকে ফাঁসাতে চায়? এক সময় আমাকে মেরে ফেলবে, তারপর তারা এদেশের অপরাধ জগতের সব কিছু নিজের হাতে তুলে নেবে। সেতু মনে এই চিন্তা প্রবাহিত হচ্ছিল। তার মস্তিষ্কে জলভাবে ঘুরপাক খাচ্ছিল প্রশ্ন। শুভ কি নিজেকে এতটাই শক্তিশালী করে ফেলেছে যে সে আমাকে মারতে চায় না? তবে তার পরিকল্পনা অনেক বড়। সেতুর মধ্যে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল, যেন সে যেন শিকার হয়ে গেছে এবং তাকে শিকার করা হচ্ছে। কিন্তু যেভাবে সে ভাবছিল সেটা আসলেই কতটা সত্যি? শুভ যে আমাকে মারেনি, সেটা কি তার ওপর অতি বিশ্বাসের কারণে, নাকি সে এখন অন্য কোনো খেলায় মেতে আছে? এসব ভাবতে ভাবতে সেতুর মধ্যে আতঙ্কের এক ঝড় উঠছিল। নাইটফল গ্যাং এর ব্যাপারে সে যতই নিশ্চিত হোক না কেন, শুভ যদি এর পেছনে থাকে, তাহলে সেই গ্যাংয়ের লক্ষ্য যে কেবল ক্ষমতা দখল নয়, বরং শহরের অন্ধকার দুনিয়ার এক অপ্রতিরোধ শাসন চালানো। এটা সেতু বুঝতে পারছিল। সে জানতো এই পরিস্থিতিতে কিছু করা না গেলে সে শিকার হতে পারে। ওরা আসছে, কিন্তু কেন? শুভ কি সত্যি আমাকে মারতে চায়, নাকি আমার ওপর আক্রমণ করার কোনো মঞ্চ তৈরি করতে চায়? বিষয়টি জটিল হয়ে দাঁড়াচ্ছিল। সেতু বসে পড়ল, গভীর মনোযোগ দিয়ে আগের দিনের সমস্ত ঘটনাগুলো এক একে বিশ্লেষণ করতে লাগলো। এটা ছিল আরেকটি বড় খেলায় প্রবেশের সুযোগ এবং সে জানতো সে যদি এই খেলা ঠিকমতো না খেলতে পারে তবে তার শেষ অনিবার্য। এভাবেই চলতে থাকলো কিছুদিন পর। সংবাদ প্রকাশ হলো 6 জন ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। 6 জন ছেলের ভিতর 2 জন ছিল সাবেক মন্ত্রীর ভাগিনা আর 4 জন ছিল সেতুর গ্যাংয়ের লোক। তাদের শহরে তাদের ক্ষমতা থাকে, ছেলেগুলোর কিছু হয় না, সমস্যা হয় মেয়েটার পরিবারের। এই ধর্ষণ নিয়ে চারিদিকে বিক্ষোভ মিছিল চালু হয়, কিন্তু এতে কোনো লাভ হয় না। শহরের বাতাস ভারী হয়ে উঠছিল। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং মানুষের কণ্ঠে একটাই কথা, নিঃসঙ্গ এক মেয়ের আর্তনাদ। শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যাকে নির্মমভাবে 6 জন নরপিশাচ মিলে ধর্ষণ করেছিল, কিন্তু বিচার সেটা কেবল এক মিথ্যা প্রতিশ্রুতি মাত্র।
এই 6 জনের মধ্যে 2 জন ছিল এক সাবেক মন্ত্রীর ভাগিনা, আর বাকি 4 জন ছিল সেতু গ্যাংয়ের সদস্য। তাদের ক্ষমতার সামনে মেয়েটা তো দূরের কথা, তার পরিবারও অসহায় হয়ে গিয়েছিল। বিক্ষোভ, প্রতিবাদ, পোস্টার, চিৎকার সবই ধুলোর মতো উড়ে যাচ্ছিল বাতাসে। কিন্তু এই খবর যখন নাইটফল গ্যাংয়ের কাছে পৌঁছালো, তখন এক ভয়ঙ্কর ঝড় নামলো। নাইটফল গ্যাং সিদ্ধান্ত নিল এই 2 নরপিশাচকে খুঁজে বের করতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে এমনভাবে যেন পুরো শহর কেঁপে ওঠে। দুজনের অবস্থান বের করতে খুব একটা সময় লাগলো না। তারা তাদের প্রভাব খাটিয়ে শহরের এক নিরাপদ প্রাসাদে লুকিয়েছিল। সেই প্রাসাদে ঢুকতে সাধারণ কারোর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু নাইটফল গ্যাং সাধারণ কেউ ছিল না। এক রাতে চারিদিক অন্ধকার হয়ে এলে ছায়ার মতো 6 জন মুখোশধারী প্রবেশ করলো সেই প্রাসাদে। তাদের অস্ত্র ছিল নিঃশব্দ, তাদের গতিবিধি ছিল অদৃশ্য। রাতের গভীরে মন্ত্রীর ভাগিনা 2 জন নিজের বিলাসবহুল শোবার ঘরে ছিল, একা নয়। তারা আরও 2 জন মেয়েকে জোর করে আটকে রেখেছিল। কিন্তু সেই রাতে তারা যা আশা করেনি সেটাই ঘটল। ঘরের লাইট নিভে গেল। এক মুহূর্তের জন্য তার কিছু বুঝতে পারল না। হঠাৎ একটি কালো ছায়া সামনে এসে দাঁড়ালো। কে? একজন চিৎকার করলো, কিন্তু পরক্ষণেই তার গলা চেপে ধরল এক লোহার মতো শক্ত হাত। আমরা ন্যায় বিচারের জন্য এসেছি। এরপর ছুরি ধারালো ফলক তার গলার এক পাশ থেকে অন্য পাশ চলে গেল। তার শরীর ফিনকি দিয়ে রক্ত ছিটিয়ে দিল পুরো বিছানায়। দ্বিতীয়জন পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা খুলে দৌড় দিতে গিয়ে কিন্তু তার ঠিক সামনে একটি মুখোশধারী দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটি লম্বা শিকল। পালানোর চেষ্টা করার আগেই শিকল তার গলায় পেঁচিয়ে দেওয়া হলো এবং পরের মুহূর্তে সে ঝুলে গেল শূন্যে। সে প্রাণপণে ছটফট করছিল, তার চোখ লাল হয়ে যাচ্ছিল, সে শ্বাস নিতে পারছিল না। তার লাশকে সোজা জানালার বাইরে ঝুলিয়ে দেওয়া হলো। শহরের আলোতে দেখা গেল সাবেক মন্ত্রীর এক ভাগিনার গলা কাটা আর অবর্জনে ঝুলন্ত দেহ। শাস্তি প্রকাশ্যে আসে পরের দিন সকালে। শহরের কেন্দ্রে 4 রাস্তার মোড়ে সবাই দেখল এক বিভীষিকাময় দৃশ্য। একজনের কাটা মস্তক রাস্তার মাঝে পুঁতে রাখা হয়েছে, আর একজনের শরীর বিদ্যুতের খুঁটিতে উল্টো করে ঝোলানো। দেহগুলোর বুকে গাঁথা ছিল একটি লোহার ফলক, যেখানে লেখা ছিল ন্যায় বিচার সম্পূর্ণ। সারা শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। এই নৃশংস কায়দায় বিচার দেখে সবাই বুঝে গিয়েছিল নাইটফল গ্যাং শুধুমাত্র শাস্তি দেয় না, তারা দৃষ্টান্ত তৈরি করে। আর বাকি থাকলো 4 জন। এবার খেলা শুরু হবে আরেক তাণ্ডব। সাবেক মন্ত্রী 2 ভাগিনার মৃত্যু শহরের একটা ভূমিকম্পের মতো নেমে এসেছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ 4 জন বেঁচে ছিল। এই 4 জন ছিল সেতুর গ্যাংয়ের সদস্য। তারা ভেবেছিল সেতু তাদের রক্ষা করবে, কিন্তু সেতু যখন জানতে পারল নাইটফল গ্যাং তাদের শাস্তি দিচ্ছে, তখন সে চুপ ছিল। কারণ সেতু জানতো এই জানোয়ারদের রক্ষা করা তার জন্য বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এই 4 জন তখনও বুঝতে পারেনি তাদের মৃত্যুর ঘণ্টা বেজে গেছে। এই 4 জন শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল, কিন্তু নাইটফল গ্যাং কারোর মুখ দেখে হত্যা করত না, তারা তথ্য বের করে তারপর স্বীকার করত। মাত্র 24 ঘন্টার মধ্যে তাদের অবস্থান পাওয়া গেল। প্রথমত ছিল রাতুল। সে এক গোপনে ডেরায় লুকিয়েছিল, সেখানে তার সাথে আরও কিছু লোক ছিল। রাতুল যখন রাতের খাবার খাচ্ছিল, তখন হঠাৎ জানালা ভেঙে একটি ধাতব বল ঘরের মধ্যে পড়ল। পরের মধ্যেই এক বিকট বিস্ফোরণ, ধোঁয়ার মধ্যে থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। তার হাতে একটি দা ছিল। রাতুল তখনও কিছু বুঝে উঠতে পারেনি, কিন্তু তার পাশের লোকগুলো এক একে লুটিয়ে পড়ল। এরপর সে শুধু টের পেল একটা তীক্ষ্ণ ধাতব ফলক তার হাত কেটে দিল। এবার পালিয়ে দেখ। মুখোশধারী ফিসফিস করে বলল। রাতুল পাগলের মতো দৌড় দিল, কিন্তু সে বুঝতেই পারল না তার পা একটা লোহার ফাঁদে আটকে গেছে। পরের মুহূর্তে ফাঁদ টেনে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো। তার শরীরে দড়ির মতো বাঁধা অবস্থায় চিৎকার করছিল। তখন ছুরির প্রথম কোপ তার পেটে পড়ল। কোনো একসময় তার চিৎকার থেমে গিয়েছিল, আর তার রক্ত বেরিয়ে মাটিতে পড়ছিল। পরদিন সকালে তার শরীর ঝুলতে দেখা গেল এক ব্রিজের উপর। তার বুকে লেখা ছিল ধর্ষকের ঠিকানা নরক, দ্বিতীয় শিকার সোহাগ। সে ভেবেছিল পুরুষের আশ্রয়ে থাকলে বেঁচে যাবে, কিন্তু সে ভুল করেছিল। এক রাতে পুলিশের স্পেশাল সেলের মধ্যেই 4 জন মুখোশধারী প্রবেশ করলো। সিসিটিভি ফুটেজে শুধু দেখা গেল হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে গেল। এরপর 4 মিনিটের মধ্যে 12 জন পুলিশ লাশ হয়ে পড়ে থাকলো মাটিতে। কেউ বুঝতে পারল না কিভাবে হামলা হলো। পরের দিন সোহাগের লাশ পাওয়া গেল শহরের কেন্দ্রীয় চত্বরে। তার শরীর কেটে টুকরো টুকরো করা। তার পাশে এক কাগজে লেখা ছিল,
আইন যখন চোখ বন্ধ করে তখন ন্যায় বিচার নিজের রক্ত দিয়ে লেখা হয়। তৃতীয় শিকার মিরাজ। সে ধর্ষণের পরপরই শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি নাইটফল গ্যাং থেকে পালানো সম্ভব নয়। তাকে ধরা হলো এক পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতরে। তার চোখে কালো কাপড় বাঁধা ছিল, তার মুখে টেপ লাগানো। তার পাশে 5 জন মুখোশধারী দাঁড়িয়েছিল। কেউ কিছু বলল না, শুধু একজনে একটি হাতুড়ি তুলে তার হাঁটুর উপরে মারল। তার হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেল। তারপর একটা ভারী শিকল তার পায়ে পরিয়ে দেওয়া হলো। সে তখনও বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই তাকে বিশাল এক গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো, যেখানে ছিল বহু ক্ষুধার্ত ইঁদুর। সিসিটিভি ফুটেজে শুধু দেখা গেল তার শরীর কাঁপছে, আর কয়েক মিনিটের মধ্যেই তার দেহ রক্তে লাল হয়ে গেল। তার মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি, শুধু তার একটা হাত পাওয়া গিয়েছে, যেটা ইঁদুররা রেখে দিয়েছিল। শেষ শিকার রিফাত। সে জানতো তার পালানোর কোনো উপায় নেই, কিন্তু সে একটা শেষ চেষ্টা করলো। সে সরাসরি সেতুর কাছে গেল এবং বলল, আমাকে বাঁচাও। সেতু তখন তাকে ঠান্ডা চোখে দেখল। তুমি কি আমার নাম খারাপ করেছো? না কুইন, আমি। তাহলে পালাও, যদি পারো বেঁচে থাকো। রিফাত কেঁদে উঠল, কিন্তু সেতু আর কিছু বলল না। সে বুঝতে পারল এখন তার একমাত্র শত্রু শুধু নাইটফল গ্যাং নয়, বরং পুরো শহর। সে পালাতে শুরু করলো, কিন্তু ঠিক 3 দিন পর তার লাশ পাওয়া গেল শহরের সবচেয়ে বড় ট্রাফিক সিগন্যালে, যেখানে সবাই তাকে দেখতে পাবে। তার দেহ ছিল লোহার রড দিয়ে গাঁথা, আর তার মাথার উপরে একটি সাইনবোর্ড টাঙ্গানো ছিল, নারী নির্যাতনকারীদের পরিণতি। এই 4 জনের মৃত্যু শহরের জন্য এক শিক্ষা হয়ে গেল। শুধু অপরাধী নয়, সব ক্ষমতাবান লোকেরাই আতঙ্কিত হয়ে পড়ল, কারণ এই শাস্তির প্রমাণ করেছিল আইন যখন ব্যর্থ হয় তখন নাইটফল গ্যাং রক্ত দিয়ে ন্যায় বিচার করে। এবং এই ঘটনার পর নাইটফল গ্যাংয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল, যারা রক্ত দিয়ে বিচার করে। চারিদিকে নাইটফল গ্যাংয়ের নাম ছড়িয়ে পড়তে লাগলো। কেউ বলো, এরা শহরের অন্ধকার দেবদূত। আবার কেউ বলো, এরা সাঁওতালের সৈনিক। কিন্তু যাই বলা হোক না কেন, একটা ব্যাপার নিশ্চিত হয়ে গেলাম, তারা অপরাধীদের জন্য ভয়ানক অভিশাপ। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, ওরা আসলে কারা? ওরা কি সত্যিই ভালোদের পক্ষে, নাকি এটা আরেকটা ক্ষমতার খেলা? কিন্তু উত্তর কারো জানা ছিল না, কারণ নাইটফল গ্যাং অন্ধকার থেকে আসে, কাজ শেষ করে আবার অন্ধকারে মিলিয়ে যায়। নাইটফল গ্যাংয়ের বিচার কাজের পর শহরের অপরাধী মহলে একটা ভয়ানক আতঙ্ক নেমে এলো। ড্রাগ ডিলার, চোরাক চালানকারী, রাজনৈতিক মাফিয়া সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। অনেকে সহজ ছেড়ে পালানোর চেষ্টা করলো, নিজেকে নিজেরাই গা ঢাকা দিল। এমনকি পুলিশের ভেতরে দুর্নীতিগ্রস্ত অফিসাররাও নিজেদের রক্ষা করার পথ খুঁজতে লাগলো। কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কিত হলো বড় বড় গ্যাং লিডাররা, কারণ তারা বুঝতে পারল নাইটফল শুধু একটা গ্যাং নয়, এরা একটা ছায়ার মতো ন্যায় বিচার, যা সত্যিকারের শাস্তি দেয়। শহরের অপরাধ দুনিয়ার 2 বিশাল শক্তি, দাউদ বখত ও সেতু, তার একে অপরকে সন্দেহ করতে লাগলো। দাউদ বখত ও সেতুর গোপনে দেখা করলো তারা। এটা কিন্তু সেতুর কোনো নতুন খেলা, নাকি ওর হাতের বাইরে চলে গেছে? আমি জানি না, কিন্তু এই লোকগুলো যেভাবে কাজ করছে, এটা কোনো সাধারণ গ্যাংয়ের কাজ নয়। দাউদা সেতু জানতো নাইটফল গ্যাংকে নিজেদের দলে আনতে পারলে তাদের অপরাধ সাম্রাজ্য আরও শক্তিশালী হবে। কিন্তু সমস্যা একটাই, ওদের আসলে খুঁজে পাওয়া যাবে তো? কেউ জানতো না নাইটফল গ্যাংয়ের আসল নেতা কে। শুধু একটা কথা চারিদিকে ছড়িয়ে পড়ল, নাইটফল কখনো টাকা বা ক্ষমতার জন্য কাজ করে না, ওর শুধু ন্যায় বিচারের জন্য কাজ করে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সাধারণ মানুষ বলা শুরু করলো। যারা আইন শৃঙ্খলা ব্যর্থতার কারণে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিল, তারা নাইটফল গ্যাংকে রক্ষাকর্তা হিসেবে দেখতে লাগলো। মানুষ চুপি চুপি বলতে লাগলো, আমরা আইনকে বিশ্বাস করতাম, কিন্তু এখন নাইট প্লাস গ্যাংয়ের উপর আমাদের আশা। পত্রিকায় শিরোনামগুলোতে যখন নাইটফলের নাম বারবার আসতে লাগলো, আইনের বাইরে একদল ছায়ের সৈনিক, শহরের অপরাধী গ্যাং লিডারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এক রহস্যময় শক্তি। শুভ তার মাস্ক পরে নিজের দল নিয়ে একটা গোপন জায়গায় বসেছিল। তার সামনে রাখা ছিল শহরের সবচেয়ে দুর্নীতিবাজ কিছু মানুষের নামের তালিকা। সে ধীরে ধীরে বলল, এখনো কাজ শেষ হয়নি, আমরা শুধু শুরু করেছি। একজন সদস্য জিজ্ঞাসা করলো, পরবর্তী লক্ষ্য কি বস? শুভ ঠান্ডা গলায় বলল, আমরা ন্যায়ের পথে আছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা থেমে যাব। এবার সময় আমারও বড় শিকারের।
আর এভাবেই নাইটফল গ্যাংয়ের উত্থান আরও ভয়ঙ্কর হয়ে উঠল। শহরের অন্ধকারে নেমে এলো আতঙ্ক। নাইটফল গ্যাংয়ের পরবর্তী শিকার মেয়র। শহর যখন নাইটফল গ্যাং নিয়ে আতঙ্কিত, তখনই একটা নতুন নাম আলোচনায় এলো। শহরের বর্তমান মেয়র ওসমান গনি। মেয়র ওসমান গনি বহিরাগতদের কাছে একজন সৎ ও সম্মানিত ব্যক্তি, কিন্তু আসল সত্যটা কেউ জানে না, বা জানলেও মুখ খুলতে সাহস করে না। তার ছায়ার আড়ালে লুকিয়ে আছে মাদক চোরাচালান, অবৈধ জমি দখল, টেন্ডারবাজি, আরও অনেক অন্ধকার অপরাধ। তাই শুধু নয়, পুলিশের বড় একটি অংশ তার পকেটে বন্দি। যে কেউ তার বিরুদ্ধে মুখ খেলতে গেলে তাকে নিখোঁজ হয়ে যেতে হয়। একসময় দাউদ বখত ও সেতুর মতো বড় গ্যাংস্টাররাও তার অনুমতি ছাড়া কোনো কাজ করতো না। কিন্তু এখন এই শক্তিশালী মাফিয়া রাজনীতিবিদকে যে টার্গেট করেছে সে আর কেউ নয়, নাইটফল গ্যাং। শুভর কাছে নতুন তথ্য আসলো। এক রাতে নাইটফল গ্যাংয়ের সিক্রেট হেডকোয়ার্টারে বসেছিল শুভ ও তার দল। আমাদের পরবর্তী টার্গেট মেয়র। শুভ ঠান্ডা গলেই বলল। কিন্তু তারা নিরাপত্তা তো অসাধারণ। রাজীব চিন্তিত কণ্ঠে বলল। হ্যাঁ, কিন্তু আমরা কখনোই সরাসরি হামলা করি না। শুভ হাসলো। নাইটফল গ্যাংয়ের একজন সদস্য রাকিব কিছু ফাইল ছুড়ে দিল টেবিলে। মেয়রের অনেক কুকীর্তি বের করেছি। সে আবার বলল। শুধু দুর্নীতি নয়, মেয়র নিজেও নারী নির্যাতনে যুক্ত। এই কথা শুনে পুরো ঘর থমকে গেল। এরপরও কি আমরা দেরি করব? শুভ চোখে রাগ জ্বলে উঠল, বলল। মেয়রের জীবন এবং তার দুর্বলতা সম্পর্কে খোঁজ নাও। মেয়র ওসমান গনি ছিল এক চতুর শিকারী। সে সবসময় নিজের চারপাশে সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখত। তার বাসা একটা ছোট্ট দুর্গের মতো, যার চারপাশে সিসিটিভি ক্যামেরা ও গার্ড, এমনকি তার গাড়ির বুলেট প্রুফ। কিন্তু নাইটফল গ্যাং জানত, যতই শক্তি থাকুক, প্রত্যেকের একটা দুর্বলতা থাকে। শুভ খুঁজে বের করলো তার সবচেয়ে দুর্বল জায়গা, তার সিক্রেট প্রাইভেট ক্লাব। প্রতিদিন রাত 1টার পর মেয়র ও তার বিশেষ অতিথিরা সেখানে নেশা করত, নারী নিয়ে ফুর্তি করত। ওকে সরাসরি মারার দরকার নেই। আমরা তার আত্মবিশ্বাস ও শক্তির ভিতটাই ভেঙে দেব। মেয়রের সিক্রেট ক্লাবে হামলা। নাইটফল গ্যাং পরিকল্পনা করলো মেয়রের প্রাইভেট ক্লাবে হামলা করবে, কিন্তু কোনো বুলেট ছোড়া হবে না। এর পরিবর্তে তারা সব ক্যামেরা হ্যাক করবে, সিকিউরিটি গার্ডদের অজ্ঞান করবে, আর মেয়রও তার দলকে একদম নগ্ন অবস্থায় মেরে যাবে। তাদের উদ্দেশ্য ছিল মেয়েদের ইমেজ ধ্বংস করা। মিডিয়ার তথ্য ফাঁস। নাইটফল গ্যাং সেই রাতে যা ঘটবে তার সব ভিডিও ফুটেজ মিডিয়াতে ছড়িয়ে দেবে। একজন ক্ষমতাশীল মানুষকে মারার চেয়ে তার সম্মান কেড়ে নেওয়া অনেক বড় শাস্তি। শুভ বলল। অপারেশন নাইটফল শুরু। রাত 12:30। নাইটফল গ্যাং পুরো প্রস্তুত। শুভ ও তার গ্যাং মাস্ক পরে ক্লাবের দিকে এগিয়ে গেল। রাকিব আগে থেকে ক্লাবের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফেলেছে, ক্যামেরাগুলো ব্ল্যাক আউট। রাজীব ও তার দুজন স্নাইপার দূর থেকে সিকিউরিটিদের অজ্ঞান করার ইঞ্জেকশন ছিল। মাত্র 5 মিনিটে পুরো ক্লাব একদম নীরব হয়ে গেল। শুভ তার দল একটি শব্দও না করে ভিতরে প্রবেশ করলো। ক্লাবের ভিতরে ঢুকে যা দেখলো তা ঘৃণা জাগিয়ে তোলো। অর্ধনগ্ন নারী, নেশাগ্রস্ত মানুষ, টাকার বান্ডিল ছড়ানো, আর মেয়ের বিকৃত হাসি। শুভ ধীরে ধীরে সামনে এগিয়ে এক বোতল পানি নিয়ে মেয়রের মুখে ছুঁড়ে মারল। কে? মেয়র ভীত কণ্ঠে বলে উঠল, কিন্তু কেউ উত্তর দিল না। শুধু একটি স্পিকার থেকে ভয়ঙ্কর গলার আওয়াজ এলো। তোমার সময় শেষ, মেয়র ওসমান গনি। নাইটফল গ্যাং কাউকে খুন করলো না, কিন্তু যা হলো তা মেয়রের জন্য মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। তারা সব সিক্রেট ভিডিও ও ফটো মিডিয়াতে ছেড়ে দিল। সবার সামনে তার আসল চেহারা তুলে ধরল। তার সব অবৈধ সম্পদের তথ্য ফাঁস করল। সকালে পুরো শহর মেয়রের কেলেঙ্কারির খবর জেনে জেগে উঠল। শহরে মেয়র এক রাতে কলঙ্কিত। সিক্রেট ক্লাব থেকে মেয়রের কুকীর্তির ভিডিও ফাঁস। কেউ জানে না কে করলো, সবাই জানে কেন করলো। নাইটফল গ্যাং তাদের কাজ শেষ করে অদৃশ্য হয়ে গেল। শুভ তার মাস্ক খুলে আয়নার সামনে দাঁড়ালো। এটাই আমাদের সত্যিকারের শক্তি। সে নিজেকে বলল, আমরা কাউকে মারছি না, আমরা শুধু সত্যটাকে প্রকাশ করছি। সেদিন রাতে মেয়র ভয়, অপমান ও লজ্জার কারণে আত্মহত্যা করলো। এরকম মৃত্যু দেখে তার ছেলে এনামুল। আমার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এটা ঠান্ডা মাথার হত্যা। শহরের প্রাক্তন মেয়র ওসমান গলির ছেলে এনামুল চোখ রক্তবর্ণ করে সজোরে খুশি মারল দেওয়ালে। তার চারপাশে তার সবচেয়ে বিশ্বস্ত 100 জন সহস্র ভাড়াটে খুনি। এনামুল জানতো
তার বাবার এই লাঞ্ছনা আর মৃত্যু শুধু একটা অপরাধী গ্যাং ঘটাতে পারে। সেতু শহরের ভয়ঙ্কর মাফিয়া কুইন সেতুর গ্যাংয়ের কাজ, কারণ কিছুদিন আগে সেতুর সাথে মেয়র একটু কথা কাটাকাটি হয়েছিল। শহরের বেশিরভাগ অপরাধের পেছনে সেতুর হাত ছিল। এমন ঠিক করলো সে তার বাবার প্রতিশোধ নিবে। যদি সেতুকে আজকে শেষ না করি তাহলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। এনামুল জানতো সেতু একটা গোপন সেফ হাউসে ছিল, যেখানে সে মাঝে মাঝে গা ঢাকা দিত। সে তার লোকেদের বলল, আজ রাতের মধ্যে সেতুর দল নিশ্চিহ্ন হয়ে যাবে। সেতুর দল ছিল দুর্ধর্ষ, কিন্তু এনামুল ছিল অনেক বেশি নৃশংস। তার নির্দেশে 30 জন বন্দুকধারী সেতু সেফ হাউসের দিকে এগিয়ে গেল। 10 জন তার সেফ হাউসের বাইরে ওত পেতে রইল, আর বাকি 60 জন পুরো এলাকা ঘিরে ফেলল, যাতে আর কেউ পালাতে না পারে। রাত 2:45 হঠাৎ বিস্ফোরণ। সেতুর সেফ হাউসের মূল দরজায় এক বিশাল বিস্ফোরণ ঘটে গেল। ধোঁয়া আর ধ্বংস স্তূপ ছড়িয়ে পড়ল চারিদিকে। মেরে ফেলো সবাইকে। এনামুলের ভাড়াটে খুনিরা উন্মাদের মতো ভেতরে ঢুকে গেল। সেতু জানতো সে এই মুহূর্তে বন্দুক হাতে লড়াই করলে এখানেই মরতে হবে। সে দ্রুত একটা গোপন টানেল দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই ওরা এসে গেছে, পালা। সেতু লোকেরা চিৎকার করছিল, তাদের গুলির আওয়াজ আর চিৎকার মিশে যাচ্ছিল চারপাশে। ধরাম সেতু দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখলো চারিদিক ঘিরে রেখেছে এনামুলের লোক। এখানে তোর সমাপ্তি কুইন। এনামুল বন্দুক তুলে সেতুর দিকে। সেতু বুঝতে পারল এবার সত্যি সে ফেঁসে গেছে। তাকে শেষ করতে এনামুল এক মুহূর্ত দেরি করবে না। সে কিছুটা পিছু হটল, কিন্তু তখনই শক্তিশালী গর্জনের মতো এক গাড়ি শব্দ এলো। ভ্রুম! একটা কালো রঙের এসইউভি বুলেটের গতিতে ছুটে আসলো। ওপাশ সরো! একজন ভেতর থেকে চিৎকার করলো। এনামুলের এক লোক কিছু ছোটার আগে এসইউভি দরজা খুলে গেল, আর একজন পুরো কালো পোশাকে মাস্ক পরা ভয়ঙ্কর মানুষ বেরিয়ে এলো। এটা শুভ, নাইটফল গ্যাংয়ের লিডার। এনামুল হতভম্ব হয়ে গেল, এই ছায়া মানুষটা কে? কিন্তু ভাবার সময় পেল না, কারণ শুভ একসাথে 3 জন লোককে গুলি করে ফেলে দিল। নাইটফল! শুভ চিৎকার করলো, আর ওপাশে আরও 5 জন মাস্ক পরা নাইটফল সদস্য ঝাঁপিয়ে পড়ল। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু। এনামুলের দল নাইটফল গ্যাংয়ের শক্তি সম্পর্কে কিছুই জানতো না। তারা ভাবছিল তারা কেবল সেতুর দলকে মারতে এসেছে, কিন্তু এখন বুঝলো তারা এসেছে এক ভয়ঙ্কর ছায়ার রাজ্যে, যেখানে নাইটফল গ্যাংয়ের শাসন করে। বন্দুকের গর্জনে রাত কেঁপে উঠল। ঢুকিয়ে দে গুলি! শুভ চিৎকার করলো, আর নাইটফলের একজন স্নাইপার বিল্ডিংয়ের ছাদ থেকে পরপর 7 জনকে হেডশট মারল। এনামুল পাগলের মতো চিৎকার করলো, এই ছায়ার দলটা আসলে কে? কিন্তু কেউ উত্তর দিল না। শুধু মৃত্যুর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। সেতু শুভ আর মুখোমুখি সত্য গোলাগুলি চলতেই থাকলো। সেতু জানতো সে এই মুহূর্তে বেঁচে আছে শুধু নাইটফল গ্যাংয়ের জন্য। সে শুভর দিকে তাকালো, কিন্তু শুভ তখনও তার মুখোশ পড়েছিল। তুমি কে? সেতু ফিসফিস করে বলল, কিন্তু শুভ কোনো উত্তর দিল না। এনামুল তখনও লড়াই করছিল, কিন্তু তার লোকেরা একে একে পালাচ্ছিল। এই গ্যাং, এই ছায়ার দলকে কেউ হারাতে পারবে না। এনামুল তার বন্দুক ফেলে দিল। নাইটফল গ্যাং বুঝতে পারল এনামুল পালাতে চাইছে। শুভ চট করে একটা ছোট্ট ডিভাইস বের করলো। এটা একটা রিমোট বিস্ফোরক। সে এক মুহূর্ত দেরি করলো না, শুধু একটা বাটন টিপলো, আর একটা বিস্ফোরণ। বুম! এনামুলের এক্সিট রুট সম্পূর্ণ উড়ে গেল। সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। শুভ ধীরে ধীরে এগিয়ে এলো, তার হাতে একটা ছোট্ট ছুরি। সে কেবল ফিস ফিস করে বলল, আমার কাজ শেষ হয়নি। এনামুল চিৎকার করলো, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসলো না। শুভ চুপচাপ বসেছিল, তার চোখে ছিল রহস্যের ছায়া। সামনে ছিল সেতু, যার চোখে এক ধরনের রাগ আর ঘৃণা ঝলসে উঠছিল। শুভ ধীরে ধীরে সেতুর দিকে তাকিয়ে বলল, তুমি দেখতে সুন্দর, ভালো হয়ে যাও। তার গম্ভীর কণ্ঠ ঘরের পরিবেশ ভারী করে তুলল। সেতু অবাক হয়ে গেল। এই নাইটফল গ্যাংয়ের লিডার, যার পরিচয় অজানা, সে এত নির্লিপ্তভাবে এই কথা বলল। কে এই লোক? সেতুর মনে একটা ঝড় উঠল। তার রাগ তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে মরতেই উঠে দাঁড়ালো, কোনো কিছু না বলে। সে সরাসরি দাউদের কাছে চলে গেল। দাউদ তখন এক গোপন আস্থানে বসেছিল। তার সামনে ছিল বেশ কয়েকজন গ্যাং লিডার। সে তো দরজা ঠেলে ঢুকলো, তার চোখে আগুনের মতো জ্বলছিল। এই লোক আমাকে অপমান করেছে। সে তো চিৎকার করলো। দাউদ একটু অবাক হলো। কে? সে তো শক্ত গলায় বলল, নাইটফল গ্যাংয়ের নেতা। ওর মুখোশের আড়ালে কি আছে জানি না, কিন্তু ওকে
থামাতেই হবে। বাকি সবাই একে অপরের দিকে তাকালো। নাইটফল গ্যাং ভয়ঙ্কর হয়ে উঠছিল, এটা কোনো গোপন ব্যাপার ছিল না। দাউদ ধীরে ধীরে বলল। ঠিক আছে, আমাদের এবার একটা ভয়ঙ্কর মিশন নিতে হবে। শুভকে খবর পাঠানো হলো। সে একটু দ্বিধাগ্রস্ত হলো। মিটিংয়ে গেল। হঠাৎ 5 জন মুখোশধারীর আগমন। সবাই যখন মিশন নিয়ে আলোচনা করছিল তখনই দরজা খুলে গেল। 5 জন মুখোশ পরা ব্যক্তি ঘরে প্রবেশ করলো। সেই মুহূর্তে দাউদ, সেতু আর সব গ্যাং লিডার উঠে দাঁড়ালো। সালাম বস। তারা সবাই একসঙ্গে তাদের সামনে সম্মান প্রদর্শন করলো। শুভ হতবাক হয়ে গেল। এরা কারা? সে দ্রুত পর্যবেক্ষণ করলো। এদের প্রত্যেকের মুখ ঢাকা। তার সবাই সুপারভাইজারদের মতো, তাদের দৃষ্টি ছিল হিমশীতল। একজন সামনে এসে বলল। তোমরা কি করছো? শহর তছনছ হয়ে যাচ্ছে, একটা নতুন গ্যাং সব উলটপালট করে দিচ্ছে। সুপার হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো হলো। তারা নাইটফল গ্যাংয়ের কথা বলছে। এরপর সেই ব্যক্তি বলল। ভালো খবর হলো, আমরা নাইটফল গ্যাংয়ের আসল লুকিয়ে থাকার জায়গা পেয়েছি। এখনই সেখানে আক্রমণ করো। সুপার শরীরে হিমশীতল একটি স্রোত বয়ে গেল। তাহলে এবার আমাকে আমার নিজের দলের বিরুদ্ধে যেতে হবে। এটা ভেবে তার শ্বাস ভারী হয়ে এলো। তার মুখের অভ্যন্তরে কিছু বলার শক্তিও রইল না। একটা জিনিস পরিষ্কার ছিল, নাইটফল গ্যাংয়ের সামনে সবচেয়ে বড় বিপদ এসে গেছে। শুভ চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখ ধীরে ধীরে কারো হয়ে উঠছিল। এটা কিভাবে সম্ভব? যে গ্যাং সে নিজে তৈরি করেছে, যে গ্যাং শহরের সমস্ত অপরাধীদের ভয় দেখিয়েছে, আজ সেই নাইটফল গ্যাংয়ের বিরুদ্ধে তাকে নামতে হবে। শুভ বুঝতে পারছিল এটা একটা ফাঁদ। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে লাগলো। সে তার দলের লোকেদের উপর বিশ্বাস রাখত, কিন্তু এখন কি করা উচিত? নাইটফল গ্যাংয়ের ধ্বংস নাকি পুনর্জন্ম? শুভ বুঝতে পারছিল এটা তার জীবনের সবচেয়ে কঠিন সময়। যদি সে একটু ভুল করত তাহলে আজই তার শেষ দিন হতে পারত। সে দ্রুত তার বিশেষ এনক্রিপ্টেড ডিভাইস বের করলো। তার হাত দ্রুত চালাতে লাগলো। SMS সেন্ট। বন্ধু, তৈরি কর এবং জায়গা ত্যাগ কর। আমাদের রাস্তার খবর পেয়ে গেছে। এই মেসেজ পাওয়ার সাথে সাথে নাইটফল গ্যাংয়ের সদস্যরা বুঝে গেল কি করতে হবে। তার সঙ্গে সঙ্গে তাদের অস্ত্র, অর্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র আর সব কিছু গায়েব করা শুরু করলো। কিন্তু একটা ফাঁদ তৈরি করাও দরকার ছিল। তারা ফাঁকা আস্থানে কিছু দামি লাশ রেখে দিল এবং ভয়ঙ্কর বিস্ফোরণের ব্যবস্থা করলো। শুভর চূড়ান্ত চাল, নিজেকে মৃত দেখানো। শুভ জানতো সে যদি এখান থেকে বেরিয়ে যেতে চায় তাহলে নিজেকে মৃত দেখাতে হবে। তাই সে নিজের জন্য একটা ফাঁদ তৈরি করলো। বিস্ফোরণের সময় সে একটা গোপন সুড়ঙ্গে নেমে গেল, যেটা আগে থেকেই তৈরি ছিল। আমন্ত্রণের ভয়ঙ্কর রাত, গভীর রাত, চারিদিক নীরব। তবে এই নীরবতা বেশি সময় থাকলো না। বুম! হঠাৎ একটা বিকট শব্দ। গুদামের ভেতরে বিশাল বিস্ফোরণ হলো। আগুন আকাশ ছুঁয়ে গেল। দাউদ, সেতু এবং বাকি সব মাফিয়ারা বসে সবাই চমকে উঠল। সেতু চিৎকার করে উঠল। এটা কি হলো? দাউদের চোখ রাগে জ্বলছিল। এরা আমাদের ফাঁদে ফেলেছে। বিস্ফোরণের পরই চারিদিকে স্মোক গ্রেনেড ফাটতে লাগলো। সবাই কিছুই দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই কিছু ভয়ঙ্কর ফাঁদ সক্রিয় হয়ে গেল। কিছু জায়গায় মাইন পাতা ছিল, মাফিয়াদের অনেক সৈন্য মারা গেল। কিছু জায়গায় লেজার টিপ ছিল, একজন ভুল করেই গুলি ছুটে আসছিল। কিছু জায়গায় ফাঁদ ছিল, সেখানে ঢুকলেই স্টিলের দরজা বন্ধ হয়ে যেত। পুরো জায়গাটা যেন একটা মৃত্যুর কূপে পরিণত হয়েছিল। সবাই ভেবেছিল শুভ মারা গেছে। বিস্ফোরণের পরে কিছু লাশ পাওয়া গেল, যাদের মধ্যে একটাতে শুভর পোশাক ছিল। সেতুর সামনে গিয়ে দেখলো, তার চোখ বড় হয়ে গেল। শুভ মৃত? দাউদ গভীরভাবে ভাবতে লাগলো, তারপর বলল। আমরা জিতে গেছি, নাইটফল গ্যাং শেষ। কিন্তু তার জানতো না আসল শুভ এখনো বেঁচে আছে। মাটির নিচে জন্ম নিচ্ছে এক নতুন পরিকল্পনা। শুভ তখন মাটির নিচের গোপন সুড়ঙ্গে লুকিয়েছিল। তার চোখে ভয় ছিল না, বরং একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। শুভর নতুন আশ্রয়, অন্ধকারের গভীরে পরিকল্পনা, বিস্ফোরণের ধোঁয়া, আতঙ্ক আর মৃত্যু পার হয়ে শুভ তার নতুন আস্থানেই পৌঁছালো। এটা ছিল এক পরিত্যক্ত ফ্যাক্টরি, যেখানে আগে অস্ত্র তৈরি হতো। এখন এটা নাইটফল গ্যাংয়ের নতুন ঘাঁটি। শুভর মনে একটাই প্রশ্ন, ওই 5 জন আসলে কারা? শুভ জানতো দাউদ আর সেতু সবচেয়ে বড় ভয় পায় এই 5 জনকে। তার এসে সবাইকে সালাম দিল। এর মানে একটাই, এই 5 জন পুরো মাফিয়া দুনিয়ার আসল চালক। কিন্তু কারা তারা? কেন তারা মুখ ঢেকে রাখে? শুভ গভীরভাবে ভাবতে লাগলো। পুরনো ইতিহাস খোঁজা। শুভ তার ডাটা হ্যাকার মায়াকে ডেকে পাঠালো। আমার এই 5 জন সম্পর্কে সব খোঁজ লাগবে।
মায়া কিছুক্ষণ কম্পিউটার টাইপ করলো, তারপর বলল, ভাই এদের তথ্য প্রায় নেই, কিন্তু একটা সূত্র পেয়েছি। শহরের অতীতের ইতিহাস। 20 বছর আগে শহরের সবচেয়ে বড় মাফিয়া বসদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তখন শহর শাসন করত 5টি আলাদা গ্যাং। এরা একে অপরের বিরুদ্ধে লড়াই করত। একসময় সব গ্যাং মিলে একটা চুক্তি করলো। চুক্তির শর্ত ছিল গ্যাংগুলো নিজেদের মধ্যে লড়বে না, বরং 5 জন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করবে। এভাবেই জন্ম নেয় 5 ছায়া, দ্য 5 শ্যাডোস, 5 ছায়া যাদের হাতেই নিয়ন্ত্রণ। এই 5 জন নিজের পরিচয় গোপন রাখে, কেউ জানে না তারা কারা, কিন্তু তারা পুরো শহরের অপরাধ নিয়ন্ত্রণ করে। দাউদ, সেতু, আজিজ, এরা সবাই এই 5 জনের অনুমতি ছাড়া কিছু করতে পারে না। শুধু এই 5 জনই জানে পুলিশের মধ্যে কে তাদের পক্ষে কাজ করে। তারা চাইলেই কাউকে ক্ষমতায় বসাতে পারে, আবার ধ্বংসও করতে পারে। শুভ বুঝতে পারলো এটা আরো গভীর ষড়যন্ত্র। শুভ চোখ বন্ধ করলো, ধীরে ধীরে ভাবতে লাগলো। এই 5 জন যদি পুরো শহর নিয়ন্ত্রণ করে তাহলে এদের শেষ করতেই হবে। কিন্তু এই 5 জনের তথ্য কেউ জানে না, এরা কোথায় থাকে সেটাও কেউ জানে না। শুভ মনে মনে বলল, আমাকে ছায়ার ভেতরে ঢুকতে হবে। নাইটফল গ্যাংয়ের নতুন পরিকল্পনা। প্রথম ধাপ, 5 জনের মধ্যে দুর্বলতম ব্যক্তি খুঁজে বের করা। দ্বিতীয় ধাপ, তাকে ব্ল্যাকমেল করে তথ্য বের করা। তৃতীয় ধাপ, একজনকে সরিয়ে ভেতরে ঢোকা। শুভর চোখ জলজল করছিল, সে ধীরে ধীরে বলল, আমি এবার ছায়ার ভেতরে প্রবেশ করব। নাইটফল গ্যাংয়ের গোপন অস্ত্র মায়া। শুভর পাশে দাঁড়িয়ে থাকা মায়া একবার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো, তারপর বলল, শুভ, এই 5 জনের তথ্য পাওয়া অসম্ভব। এরা সবকিছু অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। শুভ মৃদু হাসলো। অসম্ভব কিছু নেই মায়া, তুমি শুধু খুঁজতে থাকো। মায়া নাইটফল গ্যাংয়ের সবচেয়ে রহস্যময় সদস্য। সে শুধু একজন দক্ষ হ্যাকারই নয়, বরং একজন ছায়ার মতো অস্তিত্ব। তবু তার আসল পরিচয় কেউ জানে না। সে সবসময় গ্লাভস পরে থাকে, যেন তার হাতের চিহ্ন না পাওয়া যায়। তার বয়স, অতীত সবই ধোঁয়াশা। কেউ বলে সে একসময় সরকারি এজেন্ট ছিল, আবার কেউ বলে সে নিজের পরিবার হত্যার প্রতিশোধ নিতে অন্ধকার জগতে এসেছে। কিন্তু একটাই সত্যি, যা কেউ খুঁজে পায় না। মায়া সেটা বের করে আনতে পারে। মায়া কম্পিউটারে কোনো তথ্য পেল না, তাই সিদ্ধান্ত নিল, এবার আমাদের টার্গেট দাউদ, ওকে মারতে হবে। শুভ ধীরে ধীরে চেয়ারটাতে বসলো, চোখ বন্ধ করল আর মনে মনে হিসাব করতে লাগলো। দাউদের সিকিউরিটি কিভাবে ভাঙা যায় সে জানে। দাউদ পক্ষতের সুরক্ষা পদ্ধতি প্রায় অজেয়, কিন্তু প্রতিটা দুর্গের একটা দুর্বলতা থাকে। দাউদের সিকিউরিটি বিশ্লেষণ। প্রধান ঘাঁটি, শহরের সবচেয়ে সুরক্ষিত বিল্ডিং, যেখানে অটোমেটেড সিকিউরিটি সিস্টেম, লেজার স্ক্যানার এবং 24/7 আর্মড গার্ড রয়েছে। গোপন টানেল, জরুরি অবস্থায় পালানোর জন্য একাধিক আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে। স্নাইপার টাওয়ার, বিল্ডিংয়ের আশেপাশে 4টি স্নাইপার টাওয়ার, যেখানে সবসময় অস্ত্রধারী গার্ড মোতায়েন থাকে। ড্রোন নজরদারি, রাতে বিল্ডিংয়ের চারপাশে ড্রোন পেট্রোল চলে, যাতে কেউ লুকিয়ে প্রবেশ করতে না পারে। ভিতরে বিশ্বাসযোগ্য লোক, দাউদের লোকেরা অন্ধের মতো তার প্রতি বিশ্বস্ত। পরিকল্পনা, ছায়া অপসারণ মিশন। প্রথম ধাপ, বিভ্রান্ত তৈরি করা। মায়া দাউদের ড্রোন সিস্টেম হ্যাক করবে এবং ভুল সিগন্যাল পাঠাবে, যেন তারা মনে করে কেউ ভেতরে প্রবেশ করেছে। ফলে গার্ডদের বেশিরভাগ বাহিনী অন্যদিকে ছুটবে। দ্বিতীয় ধাপ, স্নাইপার অপারেশন। 2 জন স্নাইপার দাউদের প্রধান ঘাঁটির আশপাশে 2টি টাওয়ারে চুপিচারে অবস্থান নেবে। একবার সংবাদ পেলে তারা দুদিক থেকে একসঙ্গে হামলা চালিয়ে দাউদের স্নাইপারদের সরিয়ে ফেলবে। এই হামলা হবে স্প্রে শট স্টাইলে, অর্থাৎ একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস। প্রধান বিল্ডিংয়ের প্রবেশ, গোপন টানেলের একটি প্রবেশপথ চিহ্নিত করা হয়েছে। নাইটফল গ্যাংয়ের সদস্যরা সাইলেন্সার লাগানো অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করবে। তাদের লক্ষ্য নিঃশব্দ হত্যা, কেউ যেন টের না পায়। চতুর্থ ধাপ, বিস্ফোরণের জাল। মাই সিকিউরিটি সিস্টেমকে ধ্বংস করার জন্য বিল্ডিংয়ে বিভিন্ন স্থানে রিমোট ডেটোনেটর বসাবে। এতে করে একবার হামলা শুরু হলে পুরো বিল্ডিং ধোঁয়ায় ভরে যাবে, ফলে কেউ সহজে পালাতে পারবে না। পঞ্চম ধাপ, মূল টার্গেট দাউদ ও তার সঙ্গীরা। শুভ নিজে দাউদের কক্ষে যাবে। মায়ের আগে থেকে তার ফোন হ্যাক করবে, যাতে সে কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে। তারপর নাইটফল গ্যাং একে একে সবাইকে শেষ করবে। চূড়ান্ত ধ্বংস। এই পরিকল্পনা সফল হলে দাউদের পুরো গ্যাং শেষ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু করা হলো। সন্ধ্যা 7টা। দাউদের বিল্ডিংয়ের চারপাশে কালো ছায়ার মতো
ছড়িয়ে পড়ল নাইটফল গ্যাং। শুভ মুখে কালো মাস্ক পরে ধীর পায়ে হেঁটে এলো, পেছনে তার 5 জন ঘাতক। আজ রক্ত ঝরবে। শুভ ফিসফিস করে বলল, তার চোখে ধ্বংসের নেশা জ্বলছিল। প্রথম আঘাত, নিশ্চিত নিরাপত্তা ধ্বংস। স্নাইপার টাওয়ারে 2টি গুলি, একটা গুলি সোজা এক স্নাইপারের কপালে, আরেকটি গুলি গলার ভেতর দিয়ে বেরিয়ে গেল। তারা বোঝার আগেই 2 স্নাইপার নিথর হয়ে পড়ল। মায়া ইতিমধ্যে হ্যাক করে ড্রোনের সিকিউরিটি সিস্টেম বন্ধ করে ফেলেছে। সামনে দরজায় দাঁড়িয়ে থাকা 2 জন গার্ড 1 সেকেন্ডের মধ্যেই নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। গলায় ছুরি বসিয়ে দিয়েছে নাইটফলের একজন সদস্য। শুভ আর তার দল বিল্ডিংয়ে ঢুকতে ভেতরে থাকা দাউদের লোকেরা বুঝতে পারল কিছু একটা ভুল হচ্ছে। তার এখানে আক্রমণ করো। হঠাৎ করেই চারপাশে গুলি ছুটে চলল। একজন নাইটফল সদস্য সামনে টেবিলের পেছনে লাফিয়ে পড়ে ডাবল পিস্তল বের করলো। দুপাশে 2 গার্ডের দিকে তাক করে টিকার টানলো। তাদের একজনের মাথায় অর্ধেক উড়ে গেল, আরেকজনের বুক চেপে ধরে হাঁটুকেই বসে গেল। তার গলা দিয়ে রক্ত গলগল করে বের হচ্ছিল। শুভ একজনের পেটে ছুরি বসিয়ে দিল, তারপর লাথি মেরে সরিয়ে দিল। সে গার্ড পেছনে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ল, তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে নামছিল। আরেক গার্ড দৌড়ে এসে শুভর দিকে গুলি ছুটছিল, কিন্তু শুভ চটজলদি বাঁ দিকে সরে গিয়ে মাথার উপর দিয়ে গুলি চলে যেতে দিল। বড্ড ধীর। শুভ ফিসফিস করে পড়ল এবং 1 সেকেন্ডের ভিতর গার্ডের কপালের মাঝখানে গুলি করলো। গার্ডের শরীর ধপাস করে মাটিতে পড়ে গেল, চোখ দুটো অবাক হয়ে খোলা রয়ে গেল। দাউদের পালানোর চেষ্টা, কিন্তু দাউদ এখনও জানতো না পুরো বিল্ডিং ধ্বংসের মুখে। সে তার সিক্রেট এসকেপ টানেল দিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু নাইটফলের একজন সদস্য আগে সেখানে একটা ভয়ঙ্কর বিস্ফোরক বসিয়ে রেখেছিল। দাউদ দরজা খুলতে না খুলতেই বিস্ফোরণ, এক বিশাল আগুনের ঢেউ পুরো করিডর কাঁপিয়ে দিল। দাউদ পেছনে ছিটকে পড়ল, তার কপাল থেকে রক্ত গড়িয়ে নামছিল। শুভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, পিস্তল তুলে ধরল। শেষ কথা বলবি? শুভ জিজ্ঞেস করলো ঠান্ডা গলায়। দাউদ চোখ লাল করে তাকিয়ে বলল, তুই জানিস না তুই কাদের সঙ্গে লড়াই করেছিস? দাউদ আচমকা কোমর থেকে একটা বন্দুক বের করলো। সে গুলি ছুলো, কিন্তু শুভ দ্রুত পাশ কাটিয়ে গেল। শুভ সামনে ঝাঁপিয়ে দাউদের হাত ধরে মুচড়ে দিল। বন্দুকটা নিচে পড়ে গেল, তারপর এক ঘুষিতে দাউদের নাক ভেঙে দিল। দাউদ মাটিতে পড়ে গেল, রক্তে ভেসে যেতে লাগলো। দাউদ বক্ত শেষ। নাইটফল গ্যাং তাকে জীবিত ধরে ফেলেছে। শুভ ও তার দল তাকে দড়িতে বেঁধে অবচেতন করে ফেলল, তারপর একদম চুপচাপ দাউদকে নিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে গেল। তাদের রেখে যাওয়া বিস্ফোরক একের পর এক ফাটতে লাগলো। একটা পুরো বিল্ডিং রক্তে ধোয়া আর আগুনের সমুদ্র হয়ে উঠল। শুভ ধীরে ধীরে গাড়ির জানালা দিয়ে পুড়ে যাওয়া বিল্ডিংয়ের দিকে তাকালো। তার পাশে অবচেতন অবস্থায় পড়ে আছে দাউদ বখত। এখন তোর রাজত্ব শেষ, সময় হলো হিসাব নেবার। শুভ তার ঠোঁটে এক রহস্যময় হাসি ছড়িয়ে দিল। নাইটফল গ্যাং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর খেলা শুরু করেছে। অন্ধকার রুম, চোখের উপর কাপড় বাঁধা, হাত পা চেয়ারের সঙ্গে শক্ত করে বাঁধা। দাউদ ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। মাথাটা ঝিমঝিম করছিল, শরীরের প্রতিটা পেশিতে যেন আগুন ধরেছে। হঠাৎ কানের কাছে এক গম্ভীর কণ্ঠস্বর, ওদের নাম বল। দাউদ মাথা তুলতে গেল, কিন্তু পারল না। হাত পায়ের বাঁধন এত শক্ত ছিল যে একটু নড়চা করতেই মনে হলো হাড় ভেঙে যাবে। শাস্তির শুরু, যন্ত্রণার প্রথম ধাপ। দাউদ নীরব। শুভ সামনে এগিয়ে এলো, হাতে একটা ছোট্ট ছুরি চকচক করছিল। বলবি, না হলে একে একে সব অঙ্গ হারাবি। দাউদ মুখ চেপে রাখলো। চমক। শুভ ছুরিটা ধীরে ধীরে দাউদের হাতের তর্জনী আঙ্গুলের উপর রাখলো, তারপর ঠান্ডা গলায় বলল, শেষবার জিজ্ঞেস করলাম, ওরা 5 জন কারা? দাউদ এবারও চুপ। প্রথম রক্ত ঝরল, ছুরির ফল ধীরে ধীরে চামড়ার ভেতর ঢুকতে লাগলো। রক্ত গড়িয়ে পড়ল, দাউদের সারা শরীর কেঁপে উঠল। আর দাউদ চিৎকার করে উঠল। শুভ এবার ধীরে ধীরে তর্জনী আঙ্গুলটা কেটে ফেলল। দাউদ যন্ত্রণায় পাগলের মতো চিৎকার করতে লাগলো। দ্বিতীয় ধাপ, শরীর হাড় ভাঙ্গার খেলা। দাউদের হাঁটুতে একটা লোহার রড বসিয়ে দিল নাইটফল দলের একজন। গ্যাঞ্জো একটা শক্ত লাথি হাঁটুতে পড়তেই হাড় গুঁড়ো হয়ে গেল। দাউদ মাটিতে পড়ে যেতে চাইলে, কিন্তু চেয়ার বাঁধা ছিল। শুভ ধীরে ধীরে তার কানে ফিসফিস করলো, তোর জন্য এইটাই ট্রেলার, যদি না বলিস তোকে ধীরে ধীরে শেষ করব। তৃতীয় ধাপ, বিদ্যুতের শক। দাউদের বুকে ইলেকট্রিক ক্ল্যাম্প বসিয়ে দেওয়া হলো। বজ্র একটা শক্তিশালী বিদ্যুতের ধাক্কা তার সারা শরীর কাঁপিয়ে তুলল। তার চোখ উল্টে যেতে লাগলো, পুরো শরীর ধনুকের মতো বাঁকা হয়ে গেল।
এবার দ্বিতীয় শক দেওয়া হলো। ঝ। এবার দাউদ পুরোপুরি কেঁপে উঠল। মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো। শেষ ধাপে দাউদ ভেঙে পড়ল। তার শরীর কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বল, কারা ওরা 5 জন? দাউদের চোখে আতঙ্ক। তাকে আরেকটা শক দেওয়ার আগে সে কাঁপতে কাঁপতে বলে উঠল। দাউদ বক্ষত যন্ত্রণায় কাঁপছিল। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছিল। তার চোখে ছিল আতঙ্ক, কণ্ঠে কাঁপুনি। শুভ ধীরে ধীরে তার মুখের কাছে ঝুঁকে বলল, ওদের নাম বল। দাউদ শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, তবু কাঁপতে কাঁপতে বলল, ওরা 5 জন আলাদা কিন্তু একসঙ্গেই পুরো দেশ চালায়। ওরা রাজনীতির উপরে, আইন শৃঙ্খলার উপরে। ওদের নাম কেউ মুখ ফুটে উচ্চারণও করে না। শুভ মুচকি এসে বলল, আজ থেকে সবাই জানবে ওরা কারা। শফিকুল ইসলাম, দ্য কিং মেকার, বয়স 65+, দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। একাধিকবার এমপি হয়েছে, এখনও দেশের সবচেয়ে শক্তিশালী সিন্ডিকেটের মূল হোতা। তার হাতে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রীরা পর্যন্ত নাচে। আইন শৃঙ্খলা বাহিনীর বড় অংশ তার হাতের মুঠোয়। চার আড়ালে থেকেও পুরো দেশকে নিয়ন্ত্রণ করে। দেশ শাসন করার জন্য রাজনীতির ক্ষমতা লাগে, অস্ত্র নয়। 2. রফিক মলিক, দ্য ফ্ল্যান্সার, বয়স 58+, দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তার মালিকানায় 20+ কোম্পানি, ব্যাংক ও আন্তর্জাতিক বিনিয়োগ ফার্ম। রাজনীতিবিদ থেকে মাফিয়া সবাই তার কাছ থেকে টাকা নেয়। তার টাকার জোরে পুলিশ, র্যাব, আদালত সবাই কেনা হয়ে যায়। নাইটফল গ্যাং এর মতো গোষ্ঠী তার চোখের কাটা, কারণ তারা তার ব্যবসার জন্য হুমকি। শক্তি নয়, টাকা দিয়ে যুদ্ধ জেতা যায়। কর্নেল 3. কর্নেল ইকরাম, দ্য ঘোস্ট জেনারেল, বয়স 60+, সাবেক মিলিটারি অফিসার, আর্মির এক্স স্পেশাল ফোর্সের প্রধান ছিল। এখন দেশের আন্ডারগ্রাউন্ড মিলিটারি অপারেশনের মূল নায়ক। তার হাতে প্রচুর অবৈধ অস্ত্র মজুদ, দেশীয় ও আন্তর্জাতিক অস্ত্র ব্যবসার বড় ডিলার। সন্ত্রাসী, মাফিয়া, রাজনীতিবিদ সবাই তার উপর নির্ভর করে। সে দেশের বাইরে থেকেও অপারেশন চালায়, সরাসরি মাঠে নামে না। যুদ্ধ জিততে জানলে কখনো যুদ্ধ করতে হয় না। 4. জাহির মোল্লা, ড্রাগ কিং, বয়স 55+, দেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড। তার নিয়ন্ত্রণে শত শত কোটি টাকা ড্রাগ ব্যবসা চলে। শহরের বস্তি থেকে বড়লোকদের এলাকা পর্যন্ত সবখানে তার ড্রাগ বিক্রি হয়। রাজনৈতিক নেতা, পুলিশ অফিসার, ব্যবসায়ীদের সঙ্গে তার সরাসরি সংযোগ। নাইটফল গ্যাং তার ব্যবসার জন্য সবচেয়ে বড় হুমকি। যদি টাকা কামাতে চাস, মানুষের নেশাকে পুঁজি কর। 5. রাহুল, দ্য হ্যাকার, বয়স 35+, পুরো দেশের সাইবার ও ডিজিটাল ইকোনমি তার নিয়ন্ত্রণে। ব্যাংক, গোয়েন্দা সংস্থা, সরকারের ডাটা সব কিছু তার হাতের মুঠোয়। সে শুধু প্রযুক্তির আড়ালে বসে থেকে দেশের সবচেয়ে বড় অপরাধগুলো পরিচালনা করে। দুনিয়ার সামনে সে শুধু একজন সফল ব্যবসায়ী, কিন্তু বাস্তবে সে ছায়ার সবচেয়ে বড় খেলোয়াড়। নাইটফল গ্যাংয়ের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করার চেষ্টা করছে। তুমি যখন চিন্তা করছো, আমি তখন তোমার ব্রেন হ্যাক করে ফেলেছি। শুভ এবার উঠে দাঁড়ালো। নাইটফল গ্যাং জানতো এই 5 জনকে না হারালে শহর থেকে মাফিয়া দূর করা যাবে না। এবারে ওদের শিকারের পালা শুরু হবে। দাউদ বখতের পতনের পর শহরের আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। বড় গ্যাংগুলো হতভম্ব হয়ে গেল, আর ছোট গ্যাংগুলো যেন ক্ষুধার্ত শকুনের মতো শিকার খুঁজতে লাগলো। এদের সবার দৃষ্টি এখন সেতুর দিকে। দাউদের শেষের সময় সেতু ছিল। সে জানতো দাউদের সব লুকোনো সম্পদের জায়গা, তার সিক্রেট ডিল, তার অস্ত্র ভাণ্ডার, তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। ও যদি বেঁচে থাকে, আমরা কিছুই পাবো না। শহরে ছোট বড় প্রায় 10টা গ্যাং এক হলো। তাদের নেতা রুবেল হাসান একজন ভয়ঙ্কর খুনি, যে সবসময় ছায়ার আড়ালে থাকতো। আজ রাতেই সেতুকে শেষ করব, তার লাশ সবার সামনে ফেলে দিব। সেতুর উপর ভয়ঙ্কর আক্রমণ। রাত 2টা। সেতু তার এক গোপন আস্থানে বসে দাউদের জায়গা দখল করার প্ল্যান করছিল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে গুলির আওয়াজ এলো। গেট উড়ে গেল। সেতুর দেহরক্ষীরা হতবাক। বাইরে 50 জনের বেশি অস্ত্রধারী গ্যাংস্টার দাঁড়িয়ে আছে। সেতু, তোর সময় শেষ। আজ তোর রাজত্ব ধ্বংস হবে। এক মুহূর্ত দেরি না করে গোলাগুলি শুরু হলো। সেতুর লোকজন পাল্টা গুলি চালালো, কিন্তু সংখ্যা কম থাকায় তারা একের পর এক পড়তে লাগলো। সেতু বুঝতে পারল এবার তার পালানোর সময় এসেছে। সে দ্রুত গোপনে টালান দিয়ে বের হতে লাগলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে রুবেল হাসান এসে তার সামনে দাঁড়িয়ে গেল। এত সহজে পালাতে দেব না কুইন।
সেতুর হাতে তখন শুধু একটা পিস্তল ছিল, কিন্তু রুবেল আর তার 10 জন গ্যাং মেম্বার তাকে ঘিরে ফেলল। তখনই শুভর ভয়ঙ্কর এন্ট্রি। একটা ব্ল্যাক এসইউভি গর্জে উঠল, গাড়ির দরজা খুলে গেল, আর ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে একটা কালো কোট পরা লোক বের হয়ে এলো। তার চোখে আগুন, হাতে 2টা মেশিন গান। একে রে? 1 সেকেন্ডের মধ্যে 20 জন গ্যাং মেম্বার লাশ হয়ে গেল। রুবেল হতবাক। লোকটা ধীরে ধীরে পড়ল, লিডার অফ নাইটফল গ্যাং। তুই কে? সেতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরপর শুভ, তারপর সেই সিনেপাতের ইশারা দিল। তৎক্ষণিক বিল্ডিংয়ের ছাদ থেকে সাইলেন্সার বন্দুকের আওয়াজ। সব বেঁচে থাকা গ্যাং মেম্বার লুটিয়ে পড়ল। রুবেল দৌড় দিতে লাগলো। শুভ এক গুলিতে তার হাঁটু উড়িয়ে দিল। রুবেল কাঁপতে কাঁপতে বলল, প্লিজ আমাকে মেরো না। শুভ তার সামনে গিয়ে দাঁড়ালো, চোখে রক্তচক্ষু। আমি ধর্ষকদের বাঁচতে দেই না। সে ছুরি বের করলো আর এক আঘাতে রুবেলের গলা কেটে দিল। রুবেলের শরীর মাটিতে লুটিয়ে পড়ল। সে তো এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। তুই আসলেই কে? শুভ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, তার কোমর জড়িয়ে ধরল আর বলল, এখন থেকে তুই আমার সাথে চলবি। সে তো হতবাক। কোথায়? শুভ ঠান্ডা কণ্ঠে বলল, আমার রাজ্যে। তারপর সে সেতুকে কোলে তুলে নিল আর গাড়ির দিকে হাঁটতে লাগলো। শহরের সমস্ত গ্যাং নাইটফল গ্যাং ধ্বংস করে দিয়েছে। দাউদ নেই, ছোট ছোট গ্যাংগুলো নিশ্চিহ্ন, শুধু রয়ে গেছে রাঘব বোয়াল 5 জন। তারা এতদিন থেকে গেছে ছায়ের আড়ালে। তারা ভয় পাচ্ছে না, কারণ তারা জানে তাদের স্তরে বোঝানো অসম্ভব। কিন্তু শুভ জানে অসম্ভব বলে কিছু নেই সেতুকে নিয়ে যাওয়া। সেতু ধীরে ধীরে চোখ খুলো। সে নিজেকে দেখলো একটা বিশাল বাগানের মধ্যে। চারপাশে হালকা হলুদ আলো জ্বলছে। শুভ সামনে দাঁড়িয়ে আছে, কালো শার্টের হাতা গুটিয়ে, চোখে মুখে অদ্ভুত এক শক্তির ছাপ। সেতু উঠে বসে বলল, তুমি আমাকে এখানে কেন এনেছো? শুভ ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর এক হাঁটু গেড়ে বসলো। জানো তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন? সেতু কাঁপা কণ্ঠে বলল, না। শুভ তার দিকে তাকালো, চোখে গাঢ় অন্ধকার, কিন্তু কণ্ঠে কোমলতা। কারণ আমি তোমাকে ভালোবাসি। সেতুর নিঃশ্বাস আটকে গেল। তুমি হয়তো ভাবছো আমি শুধু প্রতিশোধ নিতেই বেঁচেছিলাম, কিন্তু না, আমি তোমার অতীত জানি। জানি কিভাবে তুমি গ্যাংস্টার হলে। সেতু কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শুভ থামিয়ে দিল। আমি চাই না তুমি এই দুনিয়ায় হারিয়ে যাও। আমি চাই তুমি আগের মতো হও, ভালো হয়ে যাও, আর আমার রোমান্টিক বউ হও। সেতু চোখ ছলছল করে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু শুভর দিকে তাকিয়ে থাকলো। শুভ ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলো। তুমি চাইলে আজই সব ছেড়ে দিতে পারো। আমি তোমাকে রানী বানাবো, তবে এক নতুন জগতে। এই শহর এবার নতুন রাজা আর রানীর অপেক্ষায়। সেতু কিছু বলল না। পরে সেতুকে রেস্টরুমে নিয়ে যাওয়া হলো। সেতু শুয়ে শুয়ে শুভ গ্যাংয়ের কথা ভাবছে। এদিকে নাইটফল গ্যাং ভাবছে ওই 5 জনকে নিয়ে। তারা প্রথমে টার্গেট করে হ্যাকার রাহুলকে। শিকার শুরু। নাইটফল গ্যাংয়ের প্রথম টার্গেট হ্যাকার রাহুল। রাত গভীর। শহরের এক বিলাসবহুল পেন্ট হাউসে বসে রাহুল, সেই রহস্যময় হ্যাকার যার একটাই কাজ শহরকে ছায়ার আড়াল থেকে নিয়ন্ত্রণ করা। সে মনে করে তার অবস্থান কেউ জানে না, কেউ তাকে ছুঁতে পারবে না, কিন্তু সে ভুল। নাইটফল গ্যাং এখন তার জন্যই অপেক্ষা করছে। চালে চাল, প্রেমের জালে ফাঁসানো। হ্যাকার মায়া নাইটফল গ্যাংয়ের সবচেয়ে বড় অস্ত্র। কোমল মুখ, তীক্ষ্ণ বুদ্ধি আর মারাত্মক প্রতারণার দক্ষতা, এটাই তার শক্তি। শুভ আর তার গ্যাং সিদ্ধান্ত নিল রাহুলকে বাইরে আনতে হবে, কিন্তু জোর করে নয়, তাকে টানতে হবে এমনভাবে যেন সে নিজেই ফাঁদে ধরা দেয়। মায়া রাহুলের গোপন ডাক ওয়েব নেটওয়ার্কে প্রবেশ করলো। নাম নিল সাইরা। একদিন হঠাৎ করেই রাহুলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। তুমি আসলেই এত ভালো হ্যাকার, চ্যালেঞ্জ নিবে? হাই, আমার সাথে খেলতে চাও? চেষ্টা করে দেখতে পারো। আমার লোকেশন ট্র্যাক করতে পারলে আমি হার মেনে নিব। রাহুল হাসলো। সে ভাবলো এটা একটা সাধারণ চ্যালেঞ্জ, কিন্তু সে জানতো না এই খেলায় সে আসলেই হেরে যাবে। রাহুল যখন ট্র্যাক করতে গেল, সে জানতে পারলো না উল্টো মায়ে তার লোকেশন বের করে ফেললো। তুমি তো মোটেও ভালো হ্যাকার নও। কি? অসম্ভব! তুমি আমার লোকেশন জানো? আমি শুধু তোমার লোকেশন জানি না, আমি তোমার সব কিছু জানি। তুমি কি আমার সাথে দেখা করতে চাও? রাহুল প্রথমে দ্বিধা করলেও তার কৌতূহল তাকে ধীরে ধীরে ফাঁদে ফেলে দিল। সে ভেবেছিল এই মেয়েটা হয়তো হ্যাকিং দুনিয়ায় নতুন রানী হবে। এক রাতে মায়া আর রাহুল প্রথমবার দেখা করলো একটি অভিজাত
রেস্টুরেন্টে। মায়া একটি কালো ড্রেস পরে এসেছে, তার চোখে রহস্যের ছাপ। রাহুল একটু নার্ভাস, কিন্তু সে ভাবছে এই মেয়ে সত্যি কি আমার লেভেলের। কিন্তু সে জানতো না এই মুহূর্তে চারপাশ নাইটফল গ্যাংয়ের 4 জন ঘিরে রেখেছে তাকে। তার অপেক্ষায় আছে সঠিক সময়ের। মায়া তার সামনে বসে এক গ্লাস ওয়াইন নিয়ে বলল, তুমি কি জানো আসল হ্যাকারদের কখনো ধরা যায় না? রাহুল হেসে বলল, হ্যাঁ, আমিও ধরা যাব না। তাই নাকি? এক মুহূর্তের মধ্যে রাহুলের শরীর অবশ হতে শুরু করলো। সে বোঝার আগেই সে টেবিলের ওপর পড়ে গেল। মায়া ফিস ফিস করে বলল, তুমি ভুল করেছো রাহুল, তুমি আজ ধরা পড়লে। শিকার শেষ। নাইটফল গ্যাংয়ের হাতে রাহুল। রাহুলের চোখ খুলতে সে দেখল নিজেকে বাঁধা অবস্থায় এক অন্ধকার রুমে। শুভ তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে ছুরি নিয়ে। তো রাহুল, এবার বলো তোমার সাথে যারা আছে তারা কোথায়? রাহুল ভয় পেয়ে গেল। আমি কিছু জানি না, প্লিজ প্লিজ আমাকে ছাড়ো। শুভ হাসলো। এখনই ছাড়ছি, তবে একটু অন্যভাবে। বিস্ফোরণের মতো একটা চিৎকার ভেসে আসলো, আর সাথে সাথে রাতের অন্ধকারে আরও এক শত্রুর মৃত্যু হলো। নাইটফল গ্যাং তাদের প্রথম শত্রুকে শেষ করলো, কিন্তু এখনও 4 জন বাকি। এদিকে বাকি 4 জন খবর পেয়ে গেছে রাহুল মারা গেছে। এর জন্য তারা প্রথমে ভয় পায় এবং তাদের প্রোটেকশন আরও বাড়িয়ে দেয়। রাহুলের লাশটা ঝুলিয়ে দেওয়া হয়েছিল 4 রাস্তার মোড়ে, আর বুকে লেখা ছিল, আমরা আসছি দেশের ময়লা পরিষ্কার করতে। এদিকে সেতু নিজের সাথে অনেক চিন্তা করে তার ব্যাপারে। সেতু একা একা বসে আছে, তার মাথায় অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে আসলে কে? সে এত শক্তিশালী হলো কিভাবে? আর সবচেয়ে বড় কথা, কেন সে আমাকে বাঁচালো? কেন সে আমাকে ভালোবাসে? কেন? এই ভাবনার মাঝেই সে মোবাইলটা হাতে নিল। তার আঙ্গুল ধীরে ধীরে স্ক্রিনে ছুঁলো। শুভর নামের উপর ট্যাপ করলো, ডায়ালিং। আমি তোমার সাথে দেখা করতে চাই। শুভ ফোনের ওপাশে একটু চুপ করে রইল। তার ঠোঁটের কোণে এক হালকা হাসি খেলে গেল। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি তোমাকে জানতে চাই, দেখতে চাই তুমি কে। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করো আর আমার জন্য অপেক্ষা করো। সেতু অবাক হয়ে বলল, কি? চোখ বন্ধ করব মানে? কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শুভ ফোন কেটে দিল। সেতু মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ জাগলো। সে জানে না কি হতে যাচ্ছে। রাতের বেলা সেতু তার বিশাল বিলাসবহুল বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার চারপাশে গভীর নীরবতা, শুধু হালকা বাতাস বইছে। আকাশ কালো, চাঁদ মেঘের আড়ালে যেন শুভর মতোই রহস্যময়। সে জানে না শুভ আসবে কিভাবে। হঠাৎ একটা তীব্র ঝোড়ো বাতাস এসে সব কিছু নাড়িয়ে দিল। বেলকনির পর্দা উড়ে গেল। পিছন থেকে একটা গভীর কণ্ঠ ভেসে এলো, চোখ খুলতে পারো সেতু। সেতুর শরীর শিরশির করে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর চোখের সামনে যা দেখলো তাতে সে স্তব্ধ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর তবু অসাধারণ এক পুরুষ। কালো হুড, কালো মাস্ক, কালো গ্লাভস, কিন্তু মাস্কটা ধীরে ধীরে নামিয়ে আনলো সে। এটাই সেই মুহূর্ত, শুভর ফেস রিভিল। তার চোখ ধাঁধানো শার্প, তার মুখে এক আত্মবিশ্বাসী হাসি। তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি, শুভ। সেতু হতভম্ব হয়ে গেল। এতদিন যার ভয়ঙ্কর উপস্থিতি কেবল ছায়ার মতো ছিল, আর সে তার সামনে দাঁড়িয়ে। তার চেহারা আগুনের মতো দৃঢ়, তবু চোখের গভীরে লুকিয়ে আছে এক নিঃশব্দ ভালোবাসা। সেতুর দ্বন্দ্ব, ভালোবাসা না ভয়। সেতুর চোখে শুভর চোখের সঙ্গে আটকে গেল। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তোমার কি মনে হয় আমি মিথ্যে বলবো? কিন্তু আমি তো অনেক কিছুই হারিয়েছি, অনেক কিছু সাক্ষীও হয়েছি। আমি জানি না ভালোবাসা কিভাবে বিশ্বাস করতে হয়। শুভ এক পা এগিয়ে এলো, তার হাত বাড়িয়ে দিল সেতুর দিকে। ভালোবাসা বিশ্বাস করতে হয় না, অনুভব করতে হয় সেতু। সেতু থরথর করে কাঁপছিল। সে জানে না কেন, ভয় নাকি ভালোবাসা নাকি দুটোই। কিন্তু শুভ একটা কাজ করলো। সে ধীরে ধীরে সেতুর কপালের ঠিক মাঝখানে তার ঠোঁট ছোঁয়ালো। তোমার সব ভয় আমি দূর করব সেতু, আমি চাই তুমি আমার হও। সেতুর চোখের কোণে পানি জমে উঠল। তার মন এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে পড়ে গেল। সেতু ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে গেল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন সে পুরোপুরি হারিয়ে গেছে শুভর মধ্যে। এখন আর কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই। সে অনুভব করছে এটাই তার জীবনের সঠিক সিদ্ধান্ত। শুভ তার হাত বাড়িয়েছিল, সেতু ধীরে ধীরে সেই হাতটি ধরল। এই মুহূর্তে তার হৃদয়ে জোরে ধুকপুক করতেছে।
তার মন একে অপরকে পুঁজি করার জন্য প্রস্তুত। তারা দুজন একে অপরের দিকে তাকিয়েছিল। শুভ নিজের ঠোঁটে একটি মিষ্টি হাসি এনে সেতুর চোখের মধ্যে গভীরভাবে তাকালো। এটা শুধুই শুরু, আমি তোমাকে হারাতে দেব না সেতু। সেতু শ্বাস টানল, তার বুকের ভেতর অনুভূতির ঝড় উঠল। সে জানে না, কিন্তু তার ভিতরে শুভর প্রতি এক অদৃশ্য আকর্ষণ তৈরি হয়েছে, যা তার আত্মাকে ছুঁয়ে গেছে। আর তখনই সে এক মুহূর্তে শুভর ঠোঁটের দিকে এগিয়ে গেল। একটি মিষ্টি গভীর চুম্বন। সেটি ছিল এক মুহূর্তের, কিন্তু সেই মুহূর্তেই তারা দুজন একে অপরের পৃথিবীতে হারিয়ে গেল। শুভ তার হাত আরও শক্ত করে সেতুকে নিজের দিকে টেনে নিল। এটাই আমাদের শুরু সেতু, আমি তোমাকে আবার পৃথিবী দেখাতে চাই। সেতু ঠোঁটে ঠোঁট মিলে এক গভীর কণ্ঠে বলল, আমি তোমার সঙ্গে আছি শুভ, চলো একসাথে পৃথিবী জয় করি। এভাবেই তাদের গল্প শুরু হলো, এক অন্ধকার আর আলোয় ভরা যাত্রা। পরের দিন মায়ের নতুন শিকারের দুর্বলতা খুঁজে পেয়েছে। জহির মোল্লা বাড়িতে ভয়ঙ্কর আক্রমণ। বিকেল গড়িয়ে রাত নামে এবং শীতল বাতাসে এক ভয়ঙ্কর পরিকল্পনা পোক্ত হয়। যে ছিল ট্র্যাক কিংপিং, তার পোশাক যেমন সুরক্ষিত, তেমনি তার অস্তিত্ব ভয়ঙ্কর। তার বাড়িতে ছিল প্রচুর সেনাবাহিনী, পুলিশের একটি সশস্ত্র বাহিনী, এবং সেখানকার পুরো পরিবেশ শুধু একটাই অনুভূতি, অস্তিত্ব বজায় রাখার সংগ্রাম। তবে কিছুই শেষ হয়ে যেতে সময় নেয় না। যখন শুভ আর নাইটফল গ্যাং তাদের পটাশিয়াম গ্লাভস পরে এক ভয়ঙ্কর আক্রমণ পরিচালনা করতে বের হয়, তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, জহির মোল্লাকে ধ্বংস করা এবং তার রাজ্যের অবসান ঘটানো। শুভ জানত, আক্রমণ যদি সঠিকভাবে পরিচালিত না হয় তবে পুরো অপারেশন ব্যর্থ হতে পারে। তাই সে নিখুঁত পরিকল্পনা করতে শুরু করলো। গ্যাংয়ের 5 জন সদস্য সবাই ছিল বিশেষজ্ঞ, তাদের প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত। তাদের প্রথম কাজ ছিল জহিরের বাড়ির নিরাপত্তা সিস্টেম এবং সেনাবাহিনী পুলিশের উপস্থিতি সম্পর্কে পুরোপুরি জানানো। গ্যাংয়ের হ্যাকার মায়া একে একে সব কম্পিউটার সিস্টেম হ্যাক করে নিরাপত্তা ক্যামেরা, সাইরেন এবং অস্ত্রধারীদের যোগাযোগ বন্ধ করে দিল। শুভ তার দলের 5 সদস্য রাতের অন্ধকারে মাস্ক পরা অবস্থায় বাড়ির ভেতরে ঢুকে পড়ল। তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেল এবং অন্যান্য ভয়ঙ্কর সরঞ্জাম। যেই মুহূর্তে তারা বাড়ির ভেতর প্রবেশ করে, প্রথমে তারা একটানা 2টো বিস্ফোরণ ঘটায়, যা পুরো বাড়িটিকে কেঁপে তুলে দেয়। বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে পুরো বাড়ির ভিতরের অনেক সেনা সদস্য এক মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে সুযোগে গ্যাংয়ের সদস্যরা বাড়ির ভিতর ঢুকে পড়ে। জহির মোল্লা বাড়ি ছিল এক রাজকীয় প্রাসাদ, সোনালি আলো, বিরাট বাগান, সানটেক ঝর্ণা, কিন্তু এগুলো কিছুই আর কোনো মূল্য রাখছিল না। কয়েকটি মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যেতে যাচ্ছিল। অধিকারীরা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী যে বুঝতে পারে তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে গেছে, তখন তারা প্রতিরোধে নামতে পারছিল না। শুভ এবং তার গ্যাং একে একে আক্রমণ করতে শুরু করে। তারা প্রতিটি কোণে ঢুকে পড়ছিল, প্রতিটি রুমে। কয়েকটি সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে একেবারে তছনছ করে দিয়েছিল। শেষে জহির মোল্লা, যিনি তার প্রাসাদে নিরাপদ মনে করেছিল, ওকে এক দুর্বিষহ সত্যের মুখোমুখি হয়। একসময় সে বুঝতে পারে তার রাজত্ব শেষ হতে যাচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শুভ, যিনি পুরো অপারেশনটি পরিকল্পনা করেছিলেন, সোজা চলে আসে জহির মোল্লার অফিসে। জহির হতভম্ব হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ মৃদু হাসে এবং স্নাইপার রাইফেলটি তাক করে জহিরের দিকে। তোমার রাজত্ব শেষ, শুভ বলল, কণ্ঠে এমন ছিল কোনো আবেগের ছাপ নেই। তারপর শুভ গুলি চালায় এবং জহির মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে। তার রাজত্ব এবং জীবন শেষ হয়ে যায়। একই সময় গ্যাংয়ের 5 সদস্য সবকিছু তছনছ করতে থাকে। তারা জহিরের সমস্ত গোপন তথ্য উদ্ধার করে, প্রতিটি মাফিয়া কার্যকলাপের তথ্য সংগ্রহ করে। একে একে তারা গুলি করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের, যারা তৎক্ষণাৎ আর কোনো প্রতিরোধ করতে পারেনি। সর্বশেষ জহির মোল্লার বাড়ি ধ্বংস হয়ে যায় এক ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে। বাড়ির ধ্বংস অবশেষে যখন সব শান্ত হয়ে আসে, তখন শুভ এবং নাইটফল গ্যাং সেখান থেকে বের হয়ে আসে, তাদের কাজে সফল হয়ে। জহির মোল্লার মৃত্যু এবং তার রাজত্ব ধ্বংস হওয়ার খবর এক মুহূর্তে শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে। শহরের সাধারণ মানুষ, যারা বহুদিন ধরে মাফিয়া এবং অপরাধী কার্যকলাপের শিকার ছিল, তারা একে আনন্দের সঙ্গে গ্রহণ করলো। আর যেসব মানুষ ভয় ও আতঙ্কে দিন কাটাতো, তারা ভাবল এই সম্ভবত তাদের মুক্তির দিন।
তবে গ্যাংয়ের একক প্রবাহের উপর এই বিজয় যে এত সহজ ছিল না তা বুঝতে দেরি হলো না প্রশাসনের। সরকার এবং পুলিশ বাহিনী একযোগে মাঠে নামলো নাইটফল গ্যাংকে ধরার জন্য। প্রথমে অভিযান চালানোর জন্য প্রশাসন মাফিয়া গ্যাংয়ের ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করে। গোয়েন্দারা ফোর্স এবং সিটিজেন ইনফরমেশনমেন্টদের মাধ্যমে তারা গ্যাংয়ের অবশিষ্ট সদস্যদের খোঁজ নেওয়ার চেষ্টা করে। তাদের লক্ষ্য ছিল নাইটফল গ্যাং এবং তাদের সহযোগীদের পুরো ডাটাবেস সংগ্রহ করা, যেখান থেকে তাদের অস্তিত্বের সমস্ত রেকর্ড বের করা যায়। সিস্টেম সোর্স ব্যবহার করে পুলিশ বাহিনী তাদের অবস্থান শনাক্ত করতে থাকে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। কোনো তথ্য পুলিশ পায় না, সাধারণ জনগণ কেউ কিছু বলে না। সবাই তো খুশি, সবাই আর পুলিশকে বলে ভালোই তো হয়েছে, আপনাদের কাজ তারা করেছে। এখন শুভদের টার্গেট হলো পরের জন, কর্নেল ইকরাম। এই তিনজন যখন মোল্লার মৃত্যুর খবর শুনে তখন এরা আরও সতর্ক হয়ে যায় এবং সিকিউরিটি বাড়িয়ে দেয়। তো শুভরাও কর্নেলের সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে। তার একটা দুর্বল বের করে, আর সেই দুর্বলটা হলো তার একটা ক্লাব আছে যেখানে সে প্রত্যেক শুক্রবার মদ খেতে আসে এবং নারী নিয়ে ফষ্টি নষ্টি করে। শুভ জানত প্রতিশোধের প্রতিটি ধাপ একে একে বাস্তবিত করলেই সফলতা আসবে। তবে এখন তাকে শেষ করে দিতে হবে কর্নেলকে, যার ক্ষমতা ও প্রভাব শহরের পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে। কর্নেলকে তার দুর্বলতার জায়গায় আঘাত আনতে শুভ একটি ভয়ঙ্কর নিখুঁত পরিকল্পনা সাজিয়েছে। এবার শুভ নিজেই ক্লাবের আড়ালে প্রবেশ করবে, যেখানে কর্নেল তার অবাধে আসক্ত হবে আর সে ফাঁদে পা দিয়ে পড়বে। প্রথম অধ্যায়, নিখুঁত ফাঁদ। শুভ এবং তার দলের সদস্যরা পুরোপুরি প্রস্তুত ছিল। একদিকে কর্নেলকে তার দুর্বল জায়গায় প্রবেশ করানোর জন্য শুভ নারীদের একটি দল তৈরি করেছিল। এই নারীরা কর্নেলের সব পছন্দের চরিত্রের সঙ্গে মিল রেখে তার কাছে আসবে, তবে তার সবাই ছিল প্রশিক্ষিত ও গুপ্তচর। প্রত্যেক নারী ছিল একেবারে নিখুঁত এবং আত্মবিশ্বাসী। কর্নেল যার চরিত্র ছিল নারীদের প্রতি এক ধরনের অন্ধ আকর্ষণ, একে একে তাদের কাছে পড়তে থাকবে। শুভ জানত কর্নেল তার পরকীয়ার আসক্তিতে এমনভাবে ডুবে যাবে যে সে নিজের নিরাপত্তার সম্পর্কে এক মুহূর্ত চিন্তা করবে না। প্রথমে প্রিয়াঙ্কা নামের একটি নারীর মাধ্যমে কর্নেলের কাছে টানা হয়। সে কর্নেলকে এক ধরনের বিশেষ স্নেহ ও প্রলোভন দিল। কিছুদিনের মধ্যেই কর্নেল তার পছন্দের নারীটি বিশ্বাস করতে শুরু করলো। এভাবে একের পর এক নারী তার কাছে পৌঁছাতে থাকে। তবে এসব নারীদের মূল উদ্দেশ্য ছিল কর্নেলকে ধ্বংস করা, না যে প্রেমে পড়ে তার কাছ থেকে কিছু নিতে। তার দুর্বলতাগুলি অনুসন্ধান করে এক একে বের করে নিয়ে আসছিল, যেন একদিন কর্নেল শিকার হয়। এবার শুভ জানত পরিকল্পনার শেষ ধাপটি কার্যকর করতে হবে। সে জানত কর্নেলের গোপন তার জীবনযাত্রা ও ক্যারিয়ারের সব কিছুর প্রতি আগ্রহ হয়ে পড়েছে, কিন্তু শুভ চাইছিল যে কর্নেল যেন তার অন্ধকার দিকগুলো প্রকাশ করে দেয়। এই জন্য শুভ একটি গোপন দলকে প্রস্তুত করলো, যারা একেবারে ক্লাবের ভিতর গিয়ে এই মুহূর্তে কর্নেলের সমস্ত জীবনকে খোলামেলা করবে। পার্টিতে গিয়ে কর্নেল বুঝতে পারল এখানে তার পুরনো প্রেমিকারাও আসবে, কিন্তু একে একে যেসব নারী কর্নেলের প্রিয় চরিত্রের সাথে পরিচিত ছিল তার সবাই একের পর এক মিথ্যা প্রেমের প্রলোভনে ফেলে দেয়। কর্নেল বিভ্রান্ত হয়ে পড়ে। তারপর শুভ একেবারে চূড়ান্ত আক্রমণ শুরু করে। একসময় কর্নেলকে একটি ফোন কল আসে। এটি ছিল তার শত্রুদের থেকে। তারা জানায় তার নামে একটি তদন্ত শুরু হতে যাচ্ছে। কিছু সময় পর সংবাদ মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির সমস্ত প্রমাণ চলে আসে। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কর্নেলের ব্যক্তিগত জীবন উন্মুক্ত হয়ে যায়। তার দুর্বলতার জায়গাগুলো একে একে প্রকাশিত হতে থাকে। তার জীবন যেন একটি বিস্ফোরিত বোমার মতো হয়ে ওঠে, যা একটুও সময় নষ্ট না করে পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এখন শুভ জানত কর্নেল আর কিছুতেই নিজেকে উদ্ধার করতে পারবে না। শুভ সরাসরি মাঠে নামলো। ক্লাবের ভিতর প্রবেশ করে শুভ তার সমর্থকদের মাধ্যমে কর্নেলকে এক একে ঘিরে ধরল। কর্নেল যত চেষ্টা করুক না কেন, শুভ এবং তার দল প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে চলছিল। শুভ তাকে একেবারে কোণঠাসা করে ফেল। একের পর এক চাপ সৃষ্টি করতে থাকলো। তার পক্ষে দাঁড়ানো কেউ ছিল না। কর্নেল জানত এই মুহূর্তে তার ক্ষমতা, তার সমস্ত পরিচিতি আর তার প্রভাব একেবারেই শেষ হয়ে গেছে। তার উপর চাপ এতই তীব্র ছিল যে সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ল। শুভ তখন কর্নেলকে একেবারে শেষ করতে চাইছিল, তাই সে জানিয়ে দিল, তুমি যদি এখনই আমাদের শর্ত মেনে না চলো তবে তোমার সকল গোপন তথ্য আরও বেশি সামনে চলে আসবে।
শুভ জানতো এক একে কর্নেলকে ভেঙে ফেলতে হবে, তার প্রতিটি শক্তি শেষ হয়ে যাবে আর তা বাস্তবে প্রকাশ পাবে, যেন এই শহরের মানুষ আর কখনো তাকে স্মরণ করবে না। কর্নেল তার শেষ চেষ্টা হিসেবে প্রিয়াঙ্কাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করলো, সে তাও ব্যর্থ হলো। তার নাম আর জীবন ছিল একেবারে ধ্বংসপ্রাপ্ত। খেলা 3 জনের শেষ, বাকি আছে 2 জন। বাকি 2 জন কর্নেলের মৃত্যুর খবর শুনে দুজনই ভয় পেয়ে যায়। তারা 2 জন একসাথে হয়ে থাকা শুরু করে, তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, কিন্তু কেউ এই 2 জনের দুর্বল দিক পায় না, তাই তারা সরাসরি আক্রমণ করার প্ল্যান শুরু করে। অন্যদিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করে। শুভ নাইটফল গ্যাংয়ের সম্পর্কে অনেক তথ্য পেয়েছে। শহরে বাতাসে উত্তেজনার গন্ধ। জহির মোল্লার মৃত্যুর পর প্রশাসন এক মুহূর্ত দেরি করেনি। পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছে। এক পর এক মাফিয়া ঘাঁটি ধ্বংস করা হচ্ছে, গ্যাং লিডারদের গ্রেপ্তার করা হচ্ছে, আর যারা ধরাছোঁয়ার বাইরে তাদের খুঁজে বের করতে গোপন মিশন চালাচ্ছে গোয়েন্দারা। তবে প্রশাসন জানে সবচেয়ে বড় শত্রু হলো নাইটফল গ্যাং। তারা ছায়ার মতো কাজ করে, তাদের গতিবিধি বোঝা কঠিন, আর তাদের নেতৃত্বে রয়েছে শুভ, একজন ভয়ঙ্কর এবং বুদ্ধিমান লিডার। শুভের তথ্য সংগ্রহ মিশন অন্যদিকে। শুভ চুপ করে বসে নেই, সে তার জীবন নেটওয়ার্ক ব্যবহার করে পুলিশ ও সেনাবাহিনীর কার্যকলাপ সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করেছে। প্রথমত সে জানতে পারে পুলিশ ও সেনাবাহিনী এখন একসঙ্গে নাইটফল গ্যাংকে ধ্বংস করতে কাজ করছে। দ্বিতীয়ত প্রশাসনের একদল হ্যাকার নাইটফল গ্যাংয়ের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। তৃতীয়ত সেনাবাহিনী একটি বিশেষ কমান্ডো দল প্রস্তুত করেছে, যারা নাইটফল গ্যাংয়ের কেন্দ্রীয় ঘাঁটিতে হামলা চালাবে। চতুর্থত শহরের প্রতিটি প্রবেশপথ এবং সীমান্ত কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে, যাতে কেউ পালাতে না পারে। শুভ এই খবরগুলো পাওয়ার পরই বুঝে যায় এটা আর ছোটখাটো অভিযান নয়, এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধ হতে চলেছে। শুভ তার দলের সবাইকে ডেকে বলে, আমরা শুধু দৌড়ে পালানোর জন্য এই গ্যাং তৈরি করিনি, এখনও সময় এসেছে আমাদের শত্রুদের বুঝিয়ে দেওয়ার যে আমরা কারা। আর যেহেতু যৌথ বাহিনী আক্রমণ করবে, তাই আমরাও এটা প্রতিরোধ করব এবং এটার পর ওই রাক্ষসের বাড়িতে আক্রমণ করব। এদিকে শুভ নাইটফল গ্যাং তৎক্ষণাৎ শহরের বাইরে তাদের নতুন আস্তানায় চলে যায়। মায়া হ্যাকার পুলিশের সাইবার ইউনিটের সার্ভার হ্যাক করে, যাতে প্রশাসনের ডাটা ব্যাকআপ নষ্ট হয়। 2 জন স্নাইপার শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়, যাতে প্রশাসনের অভিযান ব্যর্থ হয়। নাইটফল গ্যাংয়ের গুপ্তচর পুলিশ এবং সেনাবাহিনীর ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যাতে তাদের পরিকল্পনার খবর আগেভাগে পাওয়া যায়। এক গভীর রাতে প্রশাসন তাদের সবচেয়ে বড় অভিযান চালানোর জন্য প্রস্তুতি নেয়। রাত 2:30। শহরের চারপাশে 100+ পুলিশ এবং 50 জন কমান্ডো মোতায়েন করা হয়েছে। রাত 3টা তারা নাইটফল গ্যাংয়ের শেষ আশ্রয়স্থলের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়। রাত 3:15 ড্রোন ক্যামেরা দিয়ে গোয়েন্দারা গ্যাংয়ের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করে। রাত 3:30 একটি বিশাল বিস্ফোরণ ঘটে। নাইটফল গ্যাং আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল। পুলিশ ও সেনাবাহিনীর প্রথম দল বিস্ফোরণের কবলে পড়ে এতে 10+ পুলিশ অফিসার এবং 5 জন কমান্ডো নিহত হয়। চারিদিক ধোঁয়া ছেয়ে যায়। ঠিক তখনই নাইটফল গ্যাং আক্রমণ শুরু করে। দূর থেকে গুলি চালিয়ে প্রশাসনের বাহিনীর সদস্যদের এলোমেলো করে দেয়। শুভ এবং তার বিশেষ বাহিনী ছায়ের মতো এসে কমান্ডোদের আক্রমণ করে, তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। মায়া পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেয়, যাতে প্রশাসনের বাহিনী অন্ধকারে আটকা পড়ে যায়। আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে, যেগুলো পূর্ব পরিকল্পিত ফাঁদ ছিল। সেনাবাহিনী এবং পুলিশের লোকজন দ্রুত বুঝতে পারে তারা নাইটফল গ্যাংকে এত সহজে ধরতে পারবে না। এই দলটিকে ধ্বংস করতে হলে তাদের সবচেয়ে চতুর এবং নিষ্ঠুর হতে হবে। প্রশাসনের এই অভিযানে তারা অনেক ক্ষতি করলেও নাইটফল গ্যাংকে ধ্বংস করতে পারেনি। শুভ এবং তার দল নিরাপদে পালিয়ে যায় এবং তাদের নতুন যুদ্ধের পরিকল্পনা শুরু করে নতুন প্ল্যান এই 2 রাক্ষসকে মারার জন্য। হঠাৎ একদিন সেতু বলতেছে, শুভ আসো আমরা বিয়ে করি। শুভ ভাবে, যেহেতু জীবনের বড় একটা মিশনে যাব, তাই বিয়েটা করে ফেলি, এই অপারেশনে মারাও যেতে পারি। আজ শহরের আকাশে এক অদ্ভুত নীরবতা, চারিদিকে অন্ধকার, কিন্তু নাইটফল গ্যাংয়ের নতুন আস্তানার আলোর ঝলকানি। আজকের রাতটা অন্যরকম, কারণ এই রাতে শুভ ও সেতুর বিয়ে। এটা কোনো সাধারণ বিয়ে নয়,
এটা নেই কোনো বিলাসবহুল বিয়ের মঞ্চ, নেই কোনো আত্মীয় স্বজনের ভিড়। আজ শুধু নাইটফল গ্যাংয়ের ঘনিষ্ঠ কয়েকজন, যার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে থাকার শপথ নিয়েছে। জায়গা নাইটফল গ্যাংয়ের গোপন আস্থানের বাগান, সাজসজ্জা, লাল কালো কাপড়ে মোড়ানো একটি ছোট্ট স্টেজ, চারপাশে মোমবাতির আলো। অতিথি শুধু নাইটফল গ্যাংয়ের মূল সদস্যরা, মায়া, রোহান, রাফি, স্নাইপার টিম এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। সেতুকে আজকে একদম আলাদা লাগছে। সাধারণত সে কালো পোশাক পরে, কিন্তু আছে গাঢ় লাল রঙের শাড়িতে অপরূপ সুন্দরী লাগছে। শুভ তাকে এক দৃষ্টিতে দেখছে, যেন পৃথিবীর সব কিছু থেমে গেছে। শুভ নিজেও আজ কালো স্যুট পরেছে, তার চোখে সে ভয়ঙ্কর দৃঢ়তা, কিন্তু মুখে এক প্রশান্ত হাসি। শুভ ধীরে ধীরে সেতুর সামনে এসে দাঁড়ালো। সেতুর চোখে জল, কিন্তু সে সেটা দেখাতে চায় না। শুভ সেতুর হাত ধরলো, তার শক্তিশালী হাতের উষ্ণতা সেতুকে কাঁপিয়ে দিল। তুমি জানো আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে না। আমি চাই তুমি আমার জীবনসঙ্গী হও, শুধু এই অপরাধের জগতে নয়, বরং নতুন জীবনে। তুমি জানো তো আমি সহজে কারোর কাছে মাথা নত করি না, কিন্তু তোমার সামনে এলেই আমার সমস্ত শক্তি দুর্বল হয়ে যায়। সবাই নীরব, চারপাশে শুধু মোমের আলো আর বাতাসের শব্দ। আমাদের জীবন হয়তো রক্ত আর মৃত্যুর সঙ্গে জড়িয়ে গেছে, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক শুধু ভালোবাসার হোক। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি এটা শুধুই এক যুদ্ধের অংশ? বলো। ভালোবাসা কখনো যুদ্ধের অংশ হয় না। ভালোবাসা যুদ্ধ শেষ করার জন্য তৈরি হয়। আমি তোমাকে শুধু চাই না, আমি তোমার সঙ্গে পুরো জীবন কাটাতে চাই। এই কথার পর সেতু কিছু না বলে শুভর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে আসে, তারপর ঠোঁটে ঠোঁট রেখে এক গভীর চুম্বন দেয়, যেন এই চুম্বনেই তাদের সমস্ত প্রতিশোধ, সমস্ত রাগ, সমস্ত দুঃখ মিশে আছে। যেন আজ থেকে তারা আর আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে এক জীবনের জন্য জড়িয়ে গেছে। অবশেষে কপুল বলে বিয়ের কাজ সম্পূর্ণ হলো। স্নাইপার টিম বন্দুকের গুলি ছুড়ে আনন্দ উদযাপন করে। এরপর গ্যাংয়ের সবাই এসে শুভ ও সেতুকে অভিনন্দন জানায়। মায়া মজা করে বলে, এই প্রথম শুভ ভাইয়া কাউকে হত্যা না করে জিতে গেল। নতুন জীবনের শুরু, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। আজকের রাতটা তাদের জন্য ভালোবাসার রাত, কিন্তু দুজনেই জানে যুদ্ধ শেষ হয়নি। সামনে এখনো সবচেয়ে ভয়ঙ্কর দুজন শত্রু বেঁচে আছে। সেতু শুভর বুকে মাথা রেখে বলল, তুমি কি মনে করো আমরা সত্যি একদিন শান্তিতে বাঁচতে পারবো? যদি না পারি, তবে সেটা নিশ্চিত করব যে অন্তত আমাদের পরবর্তী প্রজন্ম পারবে। ভাই, বাসর রাতের কথা বলবো না, বিয়ে করে বাসর রাতের মজা নেন। পরের দিন প্ল্যান শুরু হলো কিভাবে আক্রমণ করব। এই আক্রমণের জন্য আরও 4 জনকে সাথে নিলাম, মোট 10 জন হলাম। এখন আক্রমণ করব। টার্গেট বাকি থাকা দুজন অপরাধী, যাদের বাসায় সেনাবাহিনী ও পুলিশের কঠোর পাহারা। অভিযানের সদস্য মোট 10 জন নাইটফল গ্যাংয়ের মূল সদস্যরা। আক্রমণের কৌশল অত্যন্ত নিখুঁত, বিভ্রান্তকর ও হাইটেক অপারেশন। প্রথম ধাপ তথ্য সংগ্রহ। হ্যাকার মায়া স্যাটেলাইট ও ড্রোন ফুটেজ ব্যবহার করে পুরো বাড়ির ব্লুপ্রিন্ট বের করে। জানা যাবে কোন রুম সবচেয়ে নিরাপদ, কোথায় গোপন টানেল বা দুর্বল স্পট আছে। সেনাবাহিনী পালা বদলের সময় এবং নাইট শিফটের সবচেয়ে কম নিরাপত্তার সময় বের করা। দ্বিতীয় ধাপ বিভ্রান্তি সৃষ্টি। 3 জন সদস্য শহরের মধ্যে জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটাবে, যেন সেনাবাহিনী ও পুলিশের কিছু ইউনিট সেখানে চলে যায়। মায়া তাদের কমিউনিকেশন হ্যাক করে ভুল তথ্য দেবে, যাতে বাড়ির প্রধান সিকিউরিটি বিভ্রান্ত হয়। বিদ্যুৎ বিভ্রান্ত ঘটিয়ে পুরো বাড়ি 5 মিনিটের জন্য অন্ধকার দেওয়া হবে। তৃতীয় ধাপ চুপিসারে প্রবেশে 2 জন স্নাইপার দূর থেকে পাহারাদাররত সেনাদের সরাবে সাইলেন্সার ব্যবহার করে। শুভ, সেতু এবং আরও 7 জন স্পেশাল সুপ্রেশর বন্দুক ও নাইট ভিশন গিয়ার নিয়ে সিক্রেট টানেল দিয়ে ঢুকবে। বাড়ির মধ্যে ঢোকার পর তারা সিকিউরিটি ক্যামেরা অফ করবে এবং গার্ডদের দ্রুত নিস্তেজ করে ফেলবে। চতুর্থ ধাপ সরাসরি আক্রমণ। 10 জন একসাথে 2 দলে বিভক্ত হয়ে 2 অপরাধীর ঘরে ঢুকবে। সাউন্ডপ্রুফ গ্রেনেড ব্যবহার করে ভেতর থাকা লোকেদের বধির করে দেবে। একটি বিশেষ স্নাইপার টিম সাথে অবস্থান করে নিজেকে পালাতে দেবে না।
শাস্তি ও সতর্কতা তাদের জীবন ধরে এনে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা তাদের বাড়িতে রক্তের নদী বইয়ে দেওয়া হবে। গ্যাংয়ের প্রতীক রেখে দেওয়া হবে, যেন পুরো শহর জানে ন্যায়ের শাস্তি অবশ্য সম্ভাবী। সেনাবাহিনী ও পুলিশের জন্য ভুয়া কুলু ফেলে রাখা হবে, যেন তারা ভুল তদন্ত করে। এটি হবে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অপারেশন, যেখানে সেনাবাহিনী, পুলিশ, আধুনিক প্রযুক্তি সবকিছুর বিরুদ্ধে মাত্র 10 জন নাইটফল গ্যাং সদস্য লড়বে। মিশন শুরু। অপারেশন ঘুমন্ত মৃত্যু, এক রাতের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। রাত 2:30। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশে চাঁদের আলো মিলান যেন রাতও আজ এক ভৌতিক অনুভূতিতে কাঁপছে। এই নিস্তব্ধ রাতেই শুরু হতে চলেছে নাইটফল গ্যাং এর সবচেয়ে ভয়ঙ্কর মিশন, ঘুমন্ত মৃত্যু। টার্গেট শফিকুল ইসলাম ও তার সহযোগী কামরুল হাসান, দেশের ভয়ঙ্কর 2 অপরাধী। তাদের বাড়ির সেনাবাহিনী ও পুলিশের পাহারাদার দুর্গের মতো সুরক্ষিত, কিন্তু আজকের রাত হবে তাদের জন্য শেষ রাত। শুভ ও তার দল দুর্ভাগ্যে বিভক্ত হলো। শহরের আরেক প্রান্তে বিস্ফোরণ। মায়ের হ্যাকিংয়ের মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের রেকর্ডিং নেটওয়ার্কে ভুল তথ্য দেওয়া হলো, ফলে অর্ধেক বাহিনী সেই জায়গায় ছুটে গেল। পুরো এলাকায় 10 মিনিটের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো। ভেতরে সিকিউরিটি সিস্টেম অকেজো হয়ে গেল। স্নাইপার অপারেশন। ছাদের উপর থাকা 2 স্নাইপার পাহারারত সেনাদের নিঃশব্দে সরিয়ে দিল। ভুয়া আতঙ্ক সৃষ্টি। বাড়ির বাইরে গাড়ির বোমা শব্দ বাজি তাদের বাহিনীর ভেতর আতঙ্ক সৃষ্টি করা হলো। এতে তাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দ্বিতীয় ধাপ। বাড়িতে চুপিসারে প্রবেশ। নাইটফল গ্যাং 10 জনের 4টি দিক থেকে বাড়িতে ঢুকলো। শুভ ও সেতু পেছনের দরজা দিয়ে চুপিসারে ঢুকে গেল। মায়া ও 2 জন সদস্য বেসমেন্টে ঢুকে সার্ভার রুম হ্যাক করলো। 2 জন স্নাইপার ছাদে অবস্থান নিয়ে থাকলো, যাতে কেউ পালাতে না পারে। বাকিরা সামনে থেকে গার্ডদের নিঃশব্দে হত্যা করলো। ভেতর ঢোকার পর সানপ্রুফ গ্রেনেড ছোড়া হলো। মুহূর্তেই পুরো বাড়ি কাঁপিয়ে উঠল। যারা বেঁচে ছিল তারা সামলে ওঠার আগেই একের পর এক গুলির শব্দ শোনা গেল। বাড়ির ভেতর ছিল প্রায় 30 জন গার্ড, সবাই হেভি আর্মড, কিন্তু তারা প্রস্তুত ছিল না নাইটফল গ্যাংয়ের নিখুঁত পরিকল্পনার জন্য। শুভ সামনের লাইনে গিয়ে একের পর এক শত্রুদের গুলি করছে। সেতু 2 পিস্তল হাতে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করছে। স্নাইপাররা ছাদের উপর থেকে প্রতিটি গার্ডকে নিখুঁতভাবে টার্গেট করেছে। মায়ের সব সিকিউরিটি ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, যাতে কেউ বাইরে থেকে না দেখতে পায়। একসময় রফিক মালিক বুঝতে পারে যে তারা বাঁচতে পারবে না। সে একটি হেলিকপ্টারকে কল করতে চায়, কিন্তু তার আগে শুভ গুলি ছুঁড়ে তার হাত উড়িয়ে দেয়। সাইফুল ইসলাম ও রফিক মালিক চিৎকার করতে থাকে, তোমরা যা চাও তাই নাও, আমাদের ছেড়ে দাও। কিন্তু নাইটফল গ্যাং দয়া করতে জানে না। শুভ সেতু ধীরে ধীরে শফিকুল ও কামরুলের সামনে এসে দাঁড়ায়। তাদের হাত পা ভেঙে ফেলা হলো। তাদের গায়ে দাহ পদার্থ ছিটিয়ে জ্বলন্ত অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হলো। শহরের জনগণ দেখল কিভাবে অপরাধীদের নির্মম পরিণতি হতে পারে। শেষবারের মতো শুভ বলল, শহর আজ থেকে শুদ্ধ হবে। এই ভয়ঙ্কর আক্রমণের পর পুরো শহর আতঙ্কে ছড়িয়ে পড়ল এবং সব অপরাধী আতঙ্কিত হয়ে সহজে পালাতে শুরু করলো। জনগণ রাস্তায় নেমে নাইটফল গ্যাংকে গোপন সমর্থন জানাতে শুরু করলো। পুলিশ ও সেনাবাহিনী একসাথে যৌথ অভিযান শুরু করলো। এদিকে শুভ ও তাদের দল নিরাপদে সরে গেল। যৌথ বাহিনী অনেক চেষ্টা করলো, কিন্তু নাইটফল গ্যাংয়ের কোনো কিছুই ছুঁতে পারল না। একদিন রাত 8টা বাজে। তখন হঠাৎ আকাশে বেলুন ওঠা হলো। হাজার হাজার আর বেলুন, তার গায়ে লেখা আছে, আজ থেকে নাইটফল গ্যাং খেলা শেষ। তারা আবার আসবে যখন আবার নতুন কোনো খুনি অপরাধী দেশে আসবে। এভাবে নাইটফল গ্যাংয়ের লোক আবারও সাধারণ মানুষের মাঝে মিলে গেল। আর শুভ সেতুকে নিয়ে হানিমুনে চলে গেল লন্ডনে। এরপর থেকে ওরা নতুন সংসার জীবনে পা রাখলো। সবাই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে। আর হ্যাঁ, গল্পটা এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।